আসসালামু আলাইকুম সবাইকে। রবি টেমিজ স্কুলে আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমি নিশাত তাসনিম তামান্না। প্রতিদিনের মতো আজকের ক্লাসেও আমরা আলোচনা করছি বায়োলজি সেকেন্ড পেপারের উপর। আর বায়োলজি সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে চলন ও অঙ্গচালনা। এর উপরে আমাদের এখন পর্যন্ত লাইভ কিন্তু 5টা হয়ে যাচ্ছে, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের লাইভ 5। সো চিন্তা করতে পারছি আমরা এই অধ্যায়ের উপরে 4টা লাইভ ক্লাস করা হয়ে গেছে এবং আজকে হচ্ছে লাইভ 5। তার মানে এই ক্লাসটা মানে এই চ্যাপ্টারটার উপরে কিন্তু আমাদের আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আগে 4টা লাইভ ক্লাস আপনারা করেছেন কিনা। আর বোর্ডটা দেখে বুঝতেই পারছেন যে আজকে আমাদের আলোচনাটা কি জিনিস। মূলত এই যে একপাশে লেখাই আছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, তাছাড়া আমাদের এই যে চলনাঙ্গ এবং অঙ্গচালনার উপর ক্লাস যেদিন শুরু করেছিলাম সেদিন প্রথম দিন আমাদেরকে ইভান খুব বিরক্ত করছিল এবং জিজ্ঞাসা করছিল খালামণি আমি কিভাবে হাঁটা চলা করি বা আমি কিভাবে চলাফেরা করি। সো তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু আমাদের এতগুলো লাইভ ক্লাস হয়ে গেল। সো এই যে এতগুলো প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা এখন পর্যন্ত আমরা হাঁটা চলার জন্য আমাদের যে অঙ্গগুলো দরকার, যেমন হাত, আমাদের পা, তো এগুলো নিয়ে আমাদের স্টাডি করার জন্য কিন্তু বা ইভানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইভ 5 পর্যন্ত আসতে হবে। সো আপনারা একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন করেছেন এবং কে কোন প্রতিষ্ঠানে কোন ইয়ারে, অর্থাৎ ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার অথবা অ্যাডমিশনের পরীক্ষার্থী কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে খুব দ্রুত ক্লাসটিতে মেনশন করে জানিয়ে দিন যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস এখানে শুরু হয়ে গেছে। আর এটি কেন গুরুত্বপূর্ণ যে এই যে এতগুলো লাইভ ক্লাস হয়েছে চ্যাপ্টার উপরে, তার মধ্যে থেকে সবচাইতে ইম্পর্টেন্ট লাইভ হচ্ছে এইটা। আগের লাইভগুলো না করলেও এটা বোঝা যাবে, তবে আগের লাইভগুলো করাটা বেটার হবে, তাহলে নোট করার সময় একটা সিকোয়েন্স থাকবে। তো আপনারা হচ্ছে খুব দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দিন। খুব দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দিলে আমাদের বাকি বন্ধুরা কিন্তু আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারবে। সো আমরা হচ্ছে আমিও বিভিন্ন গ্রুপে হচ্ছে শেয়ার করে দিই, আপনারা আপনাদের টাইম লাইনে এবং হচ্ছে কি করতে হবে এবং নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। আচ্ছা, নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন। আচ্ছা, আমি হচ্ছে 2 মিনিট টাইম নিচ্ছি, ততক্ষণে সবাই হচ্ছে ক্লাসটিতে জয়েন করুক। ওকে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে ক্লাসটিতে অনেকেই জয়েন করে ফেলেছে। তো আপনারা কি বলতে পারবেন যে আমাদের গত ক্লাসগুলোতে যা যা পড়ানো হয়েছে তা কি আপনাদের রিভিশন দেওয়া হয়েছে? কারণ আজকের ক্লাসে আমরা অনেকগুলো প্রশ্ন করব। সো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দাতার জন্য থাকছে আমার এই অধ্যায়ের উপর যে এমসিকিউ গুলো রয়েছে বা অ্যাডমিশনে বা পরীক্ষায় বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উপর তৈরি করা একটা পিডিএফ তার জন্য থাকবে, যে কিনা আজকে ক্লাসে উইনার হতে পারবে। আচ্ছা, সবাই হচ্ছে জয়েন করে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি। আমার সাথে রয়েছে জান্নাতুল ফেরদৌস মিস, জানা যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আশিক আশিক ভাইয়া রয়েছে, জান্নাতুল নাইম রয়েছে, আমার সাথে রয়েছে মুস্তাফি ওয়াশিদ, সালাম যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আশিক আশিক ভাইয়া 4টা ক্লাসিক করেছে। শিহাব রহমান সালাম জানাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ হাসান সালাম জানাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, ওকে। আমাদের সাথে রয়েছে সিনথিয়া জান্নাত রুহি, গাইবান্ধা থেকে ক্লাসিক করছে। সাইদুল হাসান সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। সাইদুর রহমান সাদিয়া আপু আমার সাথে ক্লাসে জয়েন করেছে। হাফসা সাদিয়া আপু জয়েন করেছে, সালাম জানাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তানজিনা আক্তার সালাম জানাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা হচ্ছে দেরি না করে আমাদের আজকের ক্লাসে প্রথমে আমি একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আমরা যখন কশেরুকা পার্টটুকু পড়েছিলাম, কশেরুকা পার্টটুকুর মধ্যে আমরা কিন্তু বলেছিলাম সার্ভাইকাল, লাম্বার, বক্ষদেশীয়, এই যে তিনটা কশেরুকার কথা পড়েছিলাম। এই 3টা কশেরুকার মধ্যে সার্ভাইকাল এই কশেরুকাটা কোথায় থাকে? আমাদের আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে 3টা কশেরুকার কথা বলছি, এই 3টা কশেরুকার মধ্যে সার্ভাইকাল কশেরুকাটা আমাদের দেহের কোন স্থানে থাকে? এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি প্রশ্নটা একটু লিখে দেই যে সার্ভাইকাল কশেরুকা কোথায় থাকে। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, যে সার্ভাইকাল কশেরুকা কোথায় থাকে।
মানে এর অবস্থান কোথায়, সার্ভাইকাল কশেরুকার অবস্থান কোথায়? আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আমি অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ দিয়ে দিচ্ছি শ্রোণী দেশে, বি দিয়ে দিচ্ছি বক্ষ দেশে, সি হচ্ছে গ্রীবা দেশে, এবং ডি মনে করলাম কোনোটিই নয়। তো আমাকে সবাই কমেন্ট করে জানান যে এই 1 নাম্বার প্রশ্নটির উত্তর কি। এই 1 নাম্বার প্রশ্নটির উত্তর কি, সবাই আমাকে একটু কমেন্ট করে জানান। জানাতুল ফেরদৌস আপু বলছে গ্রীবা, আব্দুল সালাম বলছে গ্রীবা, হাফসা সাবি আপু বলছে সি। আচ্ছা, সবাই হচ্ছে এক লিখে তারপর অ্যানসারটা করবেন, তার কারণ আমাদের শুধুমাত্র এখানে একটা প্রশ্ন নয়, এখানে আমাদের আরো অনেকগুলো প্রশ্ন করব। আমি ফার্স্টের দিকে হচ্ছে প্রশ্ন করব, এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদের জন্য কিন্তু আজকে একটা সুন্দর পিডিএফ হচ্ছে থাকছে। আনসারতে রয়েছে নুসরাত নুভা খ বলছে। আচ্ছা, সার্ভাইকাল কশেরুকা গ্রীবা দেশে থাকে, তানজিনা আক্তার আপু বলছে। ওকে, তারপর আমরা তারপরের প্রশ্নের মধ্যে চলে যাই, দেখা যাক তারপরের প্রশ্নের উত্তর কে দিতে পারে। তারপরের প্রশ্নটি হচ্ছে কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি? কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি? মুখমণ্ডলীয় অস্থি। তো আমি কয়েকটা অপশন দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের জন্য অপশনগুলো কি কি আমি একটু অপশনগুলো এখানে লিখি। অপশনগুলো হচ্ছে অপশন এ দিয়ে দিচ্ছি আমি। সবাই হচ্ছে কমেন্ট করতে থাকবেন, অ্যানসারগুলো হচ্ছে জানাতে থাকবেন। অপশন এ দিয়ে দিচ্ছি প্যারাইটাল, অপশন বি দিয়ে দিচ্ছি স্ফেনয়েড, অপশন সি দিয়ে দিচ্ছি ভোমার, অপশন ডি দিয়ে দিচ্ছি অ্যাথময়েড। এবার সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে 2 নম্বরের উত্তর কি হবে। এই 2 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, সবাই আমাকে একটু হচ্ছে কমেন্ট করে জানান। আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, হাফসা সাবিয়া আপু আমাদেরকে বলছে 2 এর সি। আচ্ছা, 2 এর কত হবে আমাকে একটু সবাই কমেন্ট করে জানান। উম্মে হাবিবা তাবাসসুম আপু বলছে 2 এর সি, জানাতুন নাইম বলছে 2 এর সি, আজিম কারিম বলছে 2 এর সি, ওকে, জানাতুল ফেরদৌস মিম বলছে 2 এর সি। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর একদম সবার প্রথমে দিতে পেরেছে হাফসা সাবিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা খুব দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দিন। আমাদের এই ক্লাসগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে অনেক একসাথে যেন আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করতে পারে। আর একটা খুব মজার বিষয় হচ্ছে আমরা যদি একসাথে বন্ধুদের সাথে ক্লাসটি করি তাহলে কিন্তু পরবর্তীতে নিজের সাথে ডিসকাস করে হচ্ছে এগুলো আলোচনা করে নিজেদের যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা আমাদের 3 নাম্বার প্রশ্নটা করি, ঠিক আছে? 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়? এই প্রশ্নের পরে আমাদের 3 নাম্বার প্রশ্ন, আমি এই 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে মুছে ফেলি, 1 নাম্বার প্রশ্ন মুছে আমি 3 নাম্বার প্রশ্নটা লিখি। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে সবাই হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নগুলো লিখছি এগুলো শুধুমাত্র কমেন্টে অ্যানসার করলে হবে না, সাথে সাথে নোট খাতা তুলে ফেলতে হবে। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি আমি। আচ্ছা, তো 3 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়? নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়? মুখমণ্ডলীয় অস্থি নয়। এই প্রশ্নটার জন্য আমি অপশন এ দিয়ে দিচ্ছি ভোমার, অপশন বি দিয়ে দিচ্ছে হচ্ছে ল্যাক্রিমাল, অপশন সি দিয়ে দিচ্ছি নাসিকা অস্থি, এবং ডি হচ্ছে অ্যাথময়েড। এইবার সবাই আমাকে 3 নাম্বার প্রশ্নের উত্তরটি জানান যে নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়? নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয় আমাদেরকে হচ্ছে এটা অ্যানসার করে জানান। 3 এর এ বলছে আশিক ভাইয়া, তারপর হচ্ছে আইভেনুর নাহার খুশি বলছে 3 এর ডি,
সাফায়াত হোসেন ভাইয়া বলছে 3-এর ডি, হাফসা সাবিহা আপু বলছে 3-এর ডি, উম্মে হাবিবা তাবাসসুম আপু বলছে 3-এর হচ্ছে অ্যাথময়, আশিক আশিক ভাই বলছে কি ডি বলছে। আচ্ছা আব্দুল সালাম ভাইয়া 3-এর ডি বলছে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য, আর সবাই হচ্ছে সঠিক উত্তর দিতে পেরেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা ভুল করবে তারা কিন্তু নার্ভাস হওয়া যাবে না, ভাবা যাবে না যে আমি এগুলো পারি না। হতে পারে আপনি গত ক্লাসগুলো করেননি, এই জন্য আপনি এগুলো অ্যান্সার করতে পারছেন না। তো আমরা হচ্ছে আরো অনেকগুলো প্রশ্ন করব, তার আগে আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে চলে যাই। তো আমরা প্রশ্ন করব ক্লাসের ফাঁকে ফাঁকে, আর আপনারা সেই প্রশ্নগুলো হচ্ছে নোট ডাউন করে ফেলবেন। একটা পেজ অথবা দুটা পেজ খালি রাখেন প্রশ্নের জন্য, কারণ আমি আজকে অনেকগুলো প্রশ্ন করব, ঠিক আছে, যেগুলো আমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তো আমি মূলত প্রথমে এখানে দুটা চিত্র আঁকা রয়েছে, সেই চিত্র দুটা নিয়ে আমি আলোচনা করব। কিন্তু এই যে কশরুকা নিয়ে, এটা নিয়ে আমি আজকে কেন আমরা আলোচনা করছি, কারণ আমাদের এইখানে কশরুকার মধ্যে একটা প্রশ্ন আসে যে সার্ভাইকালের মধ্যে কয়টা কশরুকা থাকে। লক্ষ্য করি সার্ভাইকালের 7 সাপ, এই যে 7 হয় হচ্ছে কি 7, তাহলে আমরা এখান থেকে অ্যানসার করতে পারবো যে এখানে কশরুকা থাকবে কয়টা, 7টা। তারপর হচ্ছে লাম্বার, এইখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে, সেটা হচ্ছে লাম্বার, যখন আমরা লাম্বার কথাটা বলছি, এই লাম্বারের মধ্যে যে কশরুকাগুলো থাকছে, এই লাম্বারের মধ্যে যে কশরুকাগুলো থাকছে সেগুলো থেকে যে কোনো একটা প্রশ্নের মধ্যে দিয়ে দিতে পারে। তো সেজন্য আমাদের এই লাম্বার কশরুকার মধ্যে যেগুলো থাকবে সেগুলোর নাম মনে রাখতে হবে। তার আগে একটু বলে নেই, বক্ষদেশীয়, বক্ষদেশীয় এই কথাটার মধ্যে ব আছে না, বক্ষদেশীয় কশরুকা কয়টা থাকবে, 12টা। কয়টা থাকবে, 12টা। তো তাহলে ব দিয়ে আমরা কি মনে রাখবো, 12 মনে রাখবো। ব দিয়ে কি মনে রাখবো, 12 মনে রাখবো। আচ্ছা ব দিয়ে হচ্ছে 12 মনে রাখবো। এইবার আসি লাম্বার কশরুকার মধ্যে আমাদের কিভাবে এগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা যে এখানে মতে যে এম তে কি আসে, ম্যামিলারি, এম তে আসে ম্যামিলারি প্রসেস। এবং আমরা আরেকটা জিনিস পড়েছিলাম না, যে অ্যাক্সেসরি প্রসেস এবং অ্যাক্ট্রিমাল প্রসেস, এই নামগুলো পড়েছিলাম। তার মধ্যে থেকে একটা কমন অংশ হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। এই যে অংশগুলো কথা বলছি এগুলো নোট ডাউন করা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাই কশরুকা পার্টটুকু শেষ করার পরে আমি আজকের ক্লাসে এটা আবার হচ্ছে আলোচনা করছি। আচ্ছা তারপরে হচ্ছে এখানে আরেকটা অংশ হচ্ছে বিগ সেন্ট্রাম, একটা হচ্ছে বিগ সেন্ট্রাম, বিতে কি হয়, বিতে হয় হচ্ছে বিগ সেন্ট্রাম, বিতে আরেকটা হচ্ছে বিগ ভার্টিব্রাল ফোরামে, বিতে হচ্ছে বিগ সেন্ট্রাম, একটা হচ্ছে বিগ সেন্ট্রাম, একটা হচ্ছে বিগ ভার্টিব্রাল ফোরামে। তারপর আসি অ্যাটলাস, অ্যাটলাস নামে আমরা একটা কশরুকা কথা পড়েছি। এখন এই অ্যাটলাসের বৈশিষ্ট্যগুলো আমাদের এমসিকিউতে দেওয়া থাকে। যেমন অ্যাটলাসের এ তে আমরা যদি আ উচ্চারণ করি তাহলে দেখবো এতে হবে হচ্ছে আংটির মতো, এতে কি হবে, আংটির মতো। তাহলে আপনারা লিখবেন এখানে, এখানে কিভাবে লিখবেন জিনিসটা হচ্ছে এইভাবে, যে এর নিচে লিখবেন হচ্ছে আংটির মতো, তারপর এখানে লিখবেন হচ্ছে টি, টি তে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। আর এই যে ট্রান্সভার্স প্রসেস, এটা মানে আমরা কি বুঝেছি, আমাদের মনে আছে আমরা যখন শ্রোণীদেশীয় কশরুকার কথা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম ট্রান্সভার্স প্রসেস নামের একটা অংশ ছিল, যেটা কিনা সেন্ট্রামের সাথে একেবারে বর্ধিত হয়ে যুক্ত হচ্ছিল, রাইট। তারপরে হচ্ছে আর্টিকুলার প্রসেস, আমরা অ্যাটলাস পড়েছি তাই না, তাহলে এই যে অ্যাটলাস শব্দটা হচ্ছে এরকম অ্যাটলাস, তাহলে এতে কি হবে, আর্টিকুলার প্রসেস, তাহলে এটা হচ্ছে এতে আর্টিকুলার প্রসেস। আর এসতে কি, এসতে হচ্ছে কি এখানে বিগ সেন্ট্রাম অথবা বিগ ভার্টিব্রাল ফোরামেন, এই অংশটুকুর মধ্যে এস কথাটা কমন থাকছে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি কখনো বলে যে আর্টিকুলার কি বলে অ্যাটলাসের বৈশিষ্ট্যগুলো কি, তখন আমরা প্রথমে লিখব অ্যাটলাসের বৈশিষ্ট্য হচ্ছে আংটির মতো দেখতে, এবং এখানে কি থাকবে, ট্রান্সভার্স প্রসেস থাকবে, কি থাকবে, ট্রান্সভার্স প্রসেস। আর আর্টিকুলার প্রসেস তো থাকবেই। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আমি যে টিপস গুলোর কথা বললাম এগুলো কি সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সাউন্ড কম বলছে।
দেখেছো উম্মে হাবিবা তাবাসসুম আপু বলেছে বক্ষদেশীয় হচ্ছে বতে হচ্ছে 12 আর থোরাসিকের থতে হচ্ছে এই যে টি যে উচ্চারণ হয় না, আমরা কিন্তু টিটাকে ঠ এরকম থর মতো উচ্চারণ করি, সো এটা দিয়ে আমরা 12 মনে রাখতে পারি। উনি কিন্তু খুব সুন্দর করে এটা বলে রেখে দিয়েছে। আমরা নোট খাতার মধ্যে সবাই এটা নোট ডাউন করে ফেলি। আচ্ছা, আমাদের সবসময় রেগুলার স্টুডেন্টগুলো কোথায়? রেগুলার স্টুডেন্ট যারা, যেমন আমাদের হচ্ছে মন্দিরা ব্যানার্জি, ঠিক আছে, তারপর আরো অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে রেগুলার, তারা কোথায়? সবাই হচ্ছে সবাইকে মেনশন করে যাতে তারা ক্লাসটার মধ্যে জয়েন করতে পারে। সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে যদি মেইন যে অ্যাক্টিভ যে স্টুডেন্টগুলো রয়েছে সেগুলো না থাকে তাহলে কি হবে? আচ্ছা, আমরা চলে যাই উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে। এই যে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, এতটুকু অংশের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন, এতটুকু অংশের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা জানাবেন। আর পরবর্তী অংশের মধ্যে চলে যাই, সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে কয়টা? আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে অস্থির সংখ্যা হচ্ছে 126টা। কয়টা? 126টা। তার মধ্যে একটা হচ্ছে ঊর্ধ্ব উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, আরেকটা হচ্ছে নিম্ন উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। অর্থাৎ উপরে আমাদের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কোনটা? এই যে হাত আর হচ্ছে পা, এগুলো হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। অর্থাৎ অক্ষীয় যে কঙ্কালতন্ত্র রয়েছে তার সাথে পার্শ্বীয়ভাবে যুক্ত, পার্শ্বীয়ভাবে যুক্ত মানে পাশে যে অঙ্গাণুগুলো রয়েছে বা যে কঙ্কালতন্ত্রগুলো রয়েছে সেগুলোই তো উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। তার মধ্যে লক্ষ্য করি আমাদের উপরের সাইডে কি আছে? হাত আছে। এই জন্য আমরা হাত এবং বক্ষ, তাহলে বক্ষ, অস্থিচক্র আর হচ্ছে বাহু। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে পার্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে ঊর্ধ্ব উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, একটা হচ্ছে নিম্ন উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। ঊর্ধ্বটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বক্ষ অস্থিচক্র, একটা হচ্ছে বাহু। বাহু, এই যে আমাদের বাহুর যে সাইডটুকু আছে এইটা, বা আমার হাতের মধ্যে যে অংশটুকু আছে। তারপর হচ্ছে শ্রোণী। শ্রোণী অস্থিচক্রের মধ্যে কি আছে? শ্রোণী অস্থিচক্রের মধ্যে আর হিপবোন, এই দুটাই হচ্ছে মূলত নিম্ন কঙ্কালতন্ত্রের মধ্যে রয়েছে। নিম্ন উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে পার্ট হচ্ছে দুইটা। একটা পার্ট হচ্ছে শ্রোণী আর হিপবোন নিয়ে তৈরি। শ্রোণী আর হিপবোন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে পা। এবার আসি বক্ষ অস্থিচক্রের মধ্যে কয়টা অস্থি থাকবে? এখানে অস্থি থাকে হচ্ছে 4টা, আর বাহুর মধ্যে থাকে হচ্ছে 60টা। এবার আসি শ্রোণী অস্থিচক্রের মধ্যে থাকে 2টা, আর হিপবোনে থাকে হচ্ছে 2টা। পাতে থাকে হচ্ছে 60টা অস্থি। এখন আসি এগুলো আমরা কিভাবে মনে রাখবো। লক্ষ্য করি বক্ষ অস্থিচক্রের মধ্যে মোট হচ্ছে 4টা, এখানে আর কোনো ভাগ নেই। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি শ্রোণী অস্থিচক্র আর হিপবোন এই দুটা মিলে কিন্তু 4টাই হয়। এখানে 2টা, এখানে 2টা, ঠিক আছে। তার মানে দুটো দুটো করে মূলত কয়টা হবে? 4টা হবে। সেম ভাবে বাহুতে আমরা দেখতে পাচ্ছি অস্থি হচ্ছে 60টা, আবার পাতে অস্থি কয়টা? 60টা। তাহলে এই দুটার মধ্যে যেমন মিল আছে, এই দুটার মধ্যে মিল আছে, এরকম করে মিল করে পড়লে আমাদের এগুলো মনে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আপু এগুলো আমাদের দেহের কোন জায়গার মধ্যে অবস্থান করে? এগুলো আমি ব্যাখ্যা করব, আস্তে আস্তে আমি এগুলোতে যাব। এখন আমরা আসি এখানে বক্ষ অস্থিচক্রের মধ্যে বলছে 2টা অস্থির কথা, একটা হচ্ছে স্ক্যাপুলা, একটা হচ্ছে ক্লাভিকল। তো এই দুটা বিষয় নিয়ে আমরা মূলত আজকে আলোচনাটা শুরু করি। লক্ষ্য করি এই যে আমাদের কি বলে, এটা হচ্ছে উপরের অংশের মধ্যে হাতের একটা চিত্র দেওয়া। তো এই হাতের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার সময় আমাদের দেহের মধ্যে কোন অস্থিটা সবার প্রথমে তৈরি হয়? আমার এখন 4 নাম্বার প্রশ্ন আমি একটা করি। যখন আমরা জন্মগ্রহণ করি, যে মানব দেহের জন্মের পর সৃষ্ট প্রথম অস্থির নাম কি? জন্মের পর সৃষ্ট প্রথম অস্থির নাম কি? প্রথম অস্থির নাম কি? সৃষ্ট প্রথম অস্থির নাম কি? আমাকে সবাই একটু কমেন্ট করে জানান তো যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। আমি এখানে অপশন দিব না, তার কারণ আমরা এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মানব দেহে জন্মের পর সৃষ্ট প্রথম অস্থির নাম কি। দেখি আমাকে একটু সবাই হচ্ছে কমেন্ট করে জানান।
জন্মের পর সৃষ্ট প্রথম অস্থির নাম কি? দেখা যাক এই প্রশ্নটার উত্তর হচ্ছে, কে দিতে পারে? মানবদেহে জন্মের পর সৃষ্ট প্রথম অস্থির নাম কি? হ্যাঁ জানাতুন নাইম, আপনি হচ্ছে সব সময় আমাদের রেগুলার একজন স্টুডেন্ট, আপনি অলওয়েজ থাকেন এবং প্রায় মাঝে মধ্যে আমি নোট দেখি, নোট কম করলেও ক্লাস কিন্তু রেগুলার করেন মাশাআল্লাহ। আমাদেরকে হচ্ছে জানাতুন ফেরদৌস বলছে পেলভিক গার্ডেল। আচ্ছা পেলভিক গার্ডেল বলছে জানাতুন নাইম আপু। দেখা যাক আর কারা হচ্ছে এই প্রশ্নের উত্তর দিতে পারে যে আমাদের যখন জন্মগ্রহণ হয় তাহলে মানব দেহে জন্মের পর সৃষ্ট প্রথম অস্থিটার নাম কি? আচ্ছা ওকে, তো আমি অ্যান্সারটা বলে দিই, যারা যারা অ্যান্সারটা পারেন না তারাও কমেন্টে হচ্ছে জানিয়ে দিন। এই যে বলছে পেলভিক গার্ডেল, এটা হচ্ছে মূলত আমাদের কি ক্লাভিকল, ঠিক আছে? পেলভিক গার্ডেলের বাংলা অর্থ হচ্ছে ক্লাভিকল। তো এইটা মূলত আমরা দেখবো আমাদের গলার এখানে, এখানে দুটো হাড়ের মতো অংশ থাকে এই জায়গাটাতে। তো এই হাড়টা হচ্ছে মূলত এইখানে এরকম এফ আকৃতির মতো হয়ে আসে, এফ আকৃতির মতো এরকম হয়ে এইটা আসে। সো এই যে এফ আকৃতির একটা অংশ এইখানে, এইটা হচ্ছে এইরকম অবস্থায় থাকে। এইটা মূলত আমাদের যখন জন্মগ্রহণ করি তখন ঠিক প্রথমে এই অস্থিটা তৈরি হয়, তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে ক্ল্যাভিকল। আচ্ছা এইবার আমরা আমাদের এই যে কি বলে বক্ষ অস্থি চক্র, এটার মধ্যে যে ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা রয়েছে এগুলো একটু আলোচনা করি। লক্ষ্য করি ক্ল্যাভিকল এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে, তাহলে মোট কয়টা থাকছে? ক্ল্যাভিকল থাকবে হচ্ছে দুইটা, ক্ল্যাভিকল কয়টা থাকবে? দুইটা থাকবে। তারপর হচ্ছে আমাদের স্ক্যাপুলা, স্ক্যাপুলা কোনটা? এটা হচ্ছে স্ক্যাপুলা, এটা হচ্ছে কি স্ক্যাপুলা। এই যে স্ক্যাপুলা অংশটুকু, এই যে স্ক্যাপুলা অংশটুকু এইটা মূলত আমাদের এই জায়গাটুকুতে থাকে, আমি একটু দেখানোর চেষ্টা করছি এই জায়গাটুকুতে। তাহলে এইখানে স্ক্যাপুলা করা থাকবে, একটা এই পাশে থাকবে একটা এই পাশে থাকবে, তাহলে মোট স্ক্যাপুলা থাকছে কয়টা? দুইটা। দুইটা স্ক্যাপুলা দুইটা ক্লাভিকল মিলে মূলত বক্ষ অস্থি চক্র মোট কয়টা হবে? চারটা হবে। এইবার আমরা হেডলাইন দিব, যে হেডলাইন দিব ক্লাভিকল, আমরা হেডলাইন দেই ক্লাভিকল, হেডলাইন দেই ক্লাভিকল। আচ্ছা সো আমরা এখানে হেডলাইন দেই ক্লাভিকল, ক্লাভিকল। এই যে ক্লাভিকলটা আছে এর ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই, আমরা কিছু কি দেখতে পাই? বৈশিষ্ট্য দেখতে পাই। তো আমাদের কোশ্চেনে একটা প্রশ্ন থাকে, যে মানে কি বলে পরীক্ষায় একটা প্রশ্ন থাকে যে ক্লাভিকল অদ্ভুত কেন? আমাদের দেহের মধ্যে সবচাইতে অদ্ভুত অস্থিটার নাম হচ্ছে ক্লাভিকল। এখন প্রশ্ন হয় যে ক্লাভিকল, ক্লাভিকল হচ্ছে অদ্ভুত কেন? এটি অদ্ভুত কেন প্রশ্নে আসে, অদ্ভুত কেন? এটা অদ্ভুত হওয়ার কয়েকটা কারণ আছে, তো আমরা কারণ লিখবো, এখানে কারণ লিখবো। মেইনলি আমরা এখানে একাডেমিক এবং অ্যাডমিশন এবং বোর্ড প্রশ্ন সবকিছু ফোকাস করে আমি একসাথে আলোচনা করছি, যাতে কি হয় এই অধ্যায়টার উপরে আর কোনো কনফিউশনের কারণ না থাকে, এই জন্য এতগুলো লাইভ ক্লাস, ঠিক আছে? এখন আসি কারণ। কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এই যে ক্লাভিকলটা, এটা কিন্তু অনেক লম্বা, কিন্তু এটা এরকম গোছানো অবস্থায় আছে, বাট এটা অনেক লম্বা। তো এই যে লম্বা একটা অস্থি আমাদের দেহের মধ্যে, এটাও কিন্তু একটা লম্বা অস্থি, এইটা একটা লম্বা অস্থি, এইটা একটা লম্বা অস্থি, তাই না? এগুলো লম্বা অস্থি, কিন্তু এগুলো অক্ষীয় বরাবর লম্বালম্বী অবস্থান করলেও এই যে ক্লাভিকলটা এটা কিন্তু লম্বালম্বী অবস্থান করেনি, এটা কিভাবে অবস্থান করেছে? আনুভূমিক বরাবর। কিভাবে অবস্থান করেছে? আনুভূমিক বরাবর। তাহলে আমরা এটা বলতে পারি না যে এইটা অদ্ভুতর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের দেহের লম্বা যে অস্থিগুলো রয়েছে, লম্বা অস্থিগুলোর মধ্যে একটা শুধুমাত্র একটা মাত্র অস্থি রয়েছে, সেটা কি না? কি আনুভূমিক ভাবে অবস্থান করে, একমাত্র অস্থি
যা হচ্ছে আনুভূমিক ভাবে থাকে, আনুভূমিক ভাবে অবস্থান করে, লিখে নিব এখানে আনুভূমিক ভাবে অবস্থান করে। তারপর 2 নম্বর কথা হচ্ছে এইটা হচ্ছে নিচের দিকে সরাসরি আনুভূমিক বরাবর থাকছে এবং সরাসরি নিচের দিকে অবস্থান করে, মানে সরাসরি নিচের দিকে সংযুক্ত অবস্থায় আছে। এই পুরোটা কিন্তু এইভাবে লম্বালম্বি অবস্থান করছে এবং এইটার সাথে কিন্তু নিচের দিকেও একটা ওর লিঙ্কেজ আছে, তাই না? তাহলে আমরা এরকম কি আর কোনটা দেখি যে সে উলম্ব ভাবে আছে অথবা আনুভূমিক ভাবে আছে? সে আনুভূমিক ভাবে আছে এবং সরাসরি নিচের দিকে অবস্থান করছে, এরকম কি কোনো অস্থি আছে এখানে? এটা কি এরকম না। সো এইটা হচ্ছে একমাত্র অস্থি যেটা কি না সরাসরি নিচে সংযুক্ত অবস্থায় থাকে বা মুখ করে থাকে। তাহলে 2 নম্বরে লিখবো যে সরাসরি নিচে সংযুক্ত, সরাসরি নিচে সংযুক্ত। আচ্ছা, তাহলে আমরা এখানে 3 নম্বর কারণ কি লিখবো? আমি এই অংশটুকু মুছে ফেলি, এই অংশটুকু আমি মুছে ফেলছি যেটা আমি আগে লিখেছিলাম। আশা করছি এতক্ষণে এই অংশটুকু সবার লেখা হচ্ছে শেষ। আচ্ছা, আমরা হচ্ছে এখন এখানে যে অংশটুকু দেখবো সেটা হচ্ছে এটা 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি? এটা 3 নম্বর কারণ হচ্ছে যে মানবদেহে প্রথম সৃষ্ট অস্থি হচ্ছে এই ক্লাভিকল। তাহলে 3 নম্বর লিখবো প্রথম সৃষ্ট অস্থি, প্রথম সৃষ্ট অস্থি। এখন আমাকে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন এই যে ক্লাভিকল নিয়ে আমি যে আলোচনাগুলো করলাম আমাদের যদি প্রশ্নের মধ্যে আসে এটি অদ্ভুত কেন, এটি অদ্ভুত কেন, তাহলে কি আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। আমাদের যদি এই প্রশ্নটা আসে, আচ্ছা আজান দিচ্ছি, আমি একটু ওয়েট করি, ততক্ষণে সবাই আমাকে একটু কমেন্ট করে জানান তো যে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর করতে। ইনশাআল্লাহ পারবো বলছে। ওকে, সবাই হচ্ছে বলছে ইনশাআল্লাহ পারবে। ওকে ওকে, মোহাম্মদ রাফি ভাইয়া বলছে মুভ করে তাকে। বুঝলাম না আপনার প্রশ্ন, আপনি কি কোনো প্রশ্ন করেছেন? আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আরেকবার হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, তাহলে আমরা ক্ল্যাভিকল নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে ফেললাম। এইবার ক্ল্যাভিকল থেকে আরো কয়েকটা এমসিকিউ আসে, যেমন ক্ল্যাভিকলের আকৃতিটা কেমন হয়, ক্ল্যাভিকুলার আকৃতিটা কেমন হয়। তো আমি অংশটুকু একটু মুছি, এই অংশটুকু মুছে আমি এই জায়গায় আরো হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেই বা আকৃতি সম্পর্কে লিখে দেই, ঠিক আছে? তো ক্ল্যাভিকলটা মূলত হয় হচ্ছে ইটালিক এফ এর মতো। কিসের মতো? ইটালিক এফ এর মতো। আমি একটু এখানে লিখি যে এখানে হেডলাইন একদম নিচে লিখবেন, এই প্রশ্নটার নিচে লিখবেন যে 1 নম্বর এখানে লিখবেন হচ্ছে এটা হচ্ছে কিসের মতো? ইটালিক এফ এর মতো, ইটালিক এফ এর মতো, ইটালিক। তো ইটালিক এফটা মূলত এরকম করে আসে, একদম প্রথমে কি হয়
উপর থেকে নিচের দিকে যায়, তারপর আস্তে আস্তে আবার উপরের দিকে, তারপর আবার নিচের দিকে। একটা ইটালিক এফ এরকম হয় না? সো এইটা হয় হচ্ছে মূলত ইটালিক এফ এর মতো দেখতে। জিনিসটা আসলে কেমন? জিনিসটা হচ্ছে মূলত এইরকম দেখতে, এইটার মতো। এটাকে দেখে দেখে আমি আঁকবো, অ্যাকচুয়ালি এটাকে দেখে দেখে আমি আঁকবো আসলে। এই যে লক্ষ্য করি, ঠিক আছে? তো এইখানটাতে যদি লক্ষ্য করি, এইখানটাতে জিনিসটা হয় হচ্ছে মূলত এইরকম দেখতে একটা অংশ। তাহলে লক্ষ্য করি, এইখানে আমাদের যে একটা ক্লাভিকল, এই ক্লাভিকলের মধ্যে মূলত মাঝখানে যে অংশটুকু থাকে এটাকে বলা হয় হচ্ছে দেহ। কি বলে? এটাকে বলা হয় হচ্ছে দেহ। এটা হচ্ছে ক্লাভিকলের বডি বা দেহ। আর এই যে দুটো অংশ দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে কি ক্লাভিকলের দুটো প্রান্ত। তাহলে আমরা এখানে লিখবো যে কি লিখবো? আমরা এখানে আরেকটা পয়েন্ট লিখবো যে একটি দেহ ও দুইটি প্রান্ত থাকবে। একটা দেহ এবং কি থাকবে? দুইটা প্রান্ত অবস্থান করবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে যে দুইটা প্রান্তের কথা বলছে, এই যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্তকে অ্যাকচুয়ালি কি বলা হবে? এখানে এই যে প্রান্তটা, এটাকে বলা হচ্ছে স্টার্নাল। এখন প্রশ্ন হতে পারে যে আপু এটাকে আমরা কেন স্টার্নাল বলবো? কারণ আমরা যে একটা অংশ পড়েছিলাম না বক্ষদেশের মধ্যে, এরকম একটা অংশ পড়েছিলাম না, যে এরকম টাইয়ের মতো একটা অংশের কথা আমরা পড়েছিলাম, মনে আছে সবার? টাইয়ের মতো একটা অংশের কথা পড়েছিলাম, তাই না? সো এটাকে আমরা কি বলতাম? স্টার্নাম বলতাম না? এটাকে কি বলতাম? স্টার্নাম বলতাম। এই যে স্টার্নামের এই যে অংশটুকু আছে, এই অংশটুকু মূলত আমাদের সামনে থাকবে। এটা তো হচ্ছে কি? এটা তো হচ্ছে স্ক্যাপুলা, এটা তো পিছনে থাকবে। কিন্তু এই ক্ল্যাভিকলটা মূলত ঘুরে এসে সামনে, অর্থাৎ পিছন থেকে, এদিক থেকে ঘুরে সামনে এসে মূলত এই জায়গায় যুক্ত হবে, আমাদের স্টার্নামের সাথে যুক্ত হবে। তাহলে এইখানে যে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার স্থানটাকে আমরা বলছি স্টার্নাল। কি বলছি? স্টার্নাল বলছি, ঠিক আছে? তাহলে একটা অংশের নাম হচ্ছে কি? স্টার্নাল। এটা থাকছে কোথায়? স্টার্নামের সাথে যুক্ত, তাই এটাকে বলছি স্টার্নাল। আরেকটা অংশ হচ্ছে অ্যাক্রোমিয়াল, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্রোমিয়াল। আমরা সবাই এখানে একটু লিখি যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল। এটা হচ্ছে কি? অ্যাক্রোমিয়াল। এই যে অ্যাক্রোমিয়াল অংশটুকু আছে না, এই অ্যাক্রোমিয়ালটা কোথায় যুক্ত হবে? এটা যুক্ত হবে স্ক্যাপুলার সাথে। কার সাথে? স্ক্যাপুলার সাথে। তাহলে আমরা যখন এখানে লিখব দুইটা প্রান্তের, একটা হচ্ছে স্টার্নাল, এটা কার সাথে যুক্ত থাকে? এটা যুক্ত থাকে হচ্ছে স্টার্নামের সাথে। এখানে ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো যেটা স্টার্নামের সাথে যুক্ত থাকে। আর আরেকটা নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল, ঠিক আছে? কি নাম? অ্যাক্রোমিয়াল। একটু মনোযোগ দিয়ে আমরা সবাই, হ্যাঁ? আর হচ্ছে ক্লাসটাকে খুব দ্রুত হচ্ছে শেয়ার করে দিই, ওকে? আচ্ছা, এটা হচ্ছে কি? অ্যাক্রোমিয়াল। এই যে অ্যাক্রোমিয়ালটা, এই অ্যাক্রোমিয়াল কার সাথে যুক্ত থাকে? এটা যুক্ত থাকে হচ্ছে স্ক্যাপুলার সাথে। তাহলে এখানে আমরা লিখব যে অ্যাক্রোমিয়াল যুক্ত থাকে কার সাথে? স্ক্যাপুলার সাথে। এবার আসি, এই যে একটা কি আঁকলাম আমরা? একটা ক্ল্যাভিকল আঁকলাম। এই ক্ল্যাভিকলের তল থাকে কয়টা? দুইটা থাকে। ক্ল্যাভিকলের কয়টা তল থাকে? দুইটা তল থাকে। একটা হচ্ছে উপরিতল, একটা হচ্ছে নিম্নতল। এখানে লিখি, একটা হচ্ছে উপরিতল, একটা হচ্ছে নিম্নতল। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি এর আগেও বলেছি যে একটা জিনিসের উপরের পার্টও থাকে, নিচের পার্টও থাকে, এবং এদের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে বলে এদেরকে এভাবে কি বলা হয়? মেনশন করা হয় উপরিতল এবং নিম্নতল নামে, এভাবে বলা হয়। সো এখানে উপরিতল আর নিম্নতল জিনিসটা যদি আমি একটু ছবি দ্বারা বুঝাই, একটা ছবি দিয়ে যদি আমি বুঝাই একটু, তাহলে হচ্ছে ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ছবি দিয়ে হচ্ছে জিনিসটা বুঝাই, ঠিক আছে? এইখানে একটু লক্ষ্য করি, এই যে ছবিটা, যে চিত্রটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ক্ল্যাভিকলের উপরের একটা সাইড দেখতে পাই, একটা ক্ল্যাভিকলের নিম্ন একটা সাইড দেখতে পাই। উপর থেকে যখন আমরা দেখবো এই ক্ল্যাভিকলটাকে, তখন জিনিসটাকে দেখতে দেখাবে হচ্ছে ঠিক এরকম। আর যখন নিচ থেকে দেখবো, নিচ থেকে দেখলে জিনিসটা লাগবে হচ্ছে এরকম। মানে এই যে স্টার্নাল অংশটুকু, এটা উপরে উঠে যাবে, আর আমাদের অ্যাক্রোমিয়াল অংশটুকু হচ্ছে নিচের দিকে নেমে যাবে।
সো এটা হচ্ছে নিম্নতল, এটা হচ্ছে উপরিতল। এটা কি দেখা যায় আমাদের? এটা একটি স্ক্রিনশট তুলে নিন, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনাদের নোট করতে ইজি হবে। আমাদের উম্মে হাবিবা আপু বলছে স্টার্নাম, স্টার্নামের সাথে যুক্ত থাকে, অ্যাক্রোমিয়াল স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। হ্যাঁ, ভেরি গুড। সবাই আপুর মতো কমেন্টে একবার হলো হচ্ছে জিনিসটা লেখেন অথবা নিজের নোট খাতার মধ্যে তুলে ফেলেন। ক্লাভিকল অদ্ভুত হওয়ার কারণ, তানজিনা আক্তার আপু। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে, যে কয়জন ক্লাস করতেছে তারা প্রত্যেকেই খুব অ্যাক্টিভ। ঠিক আছে, কি সুন্দর আমি যা যা বলছি কমেন্টেও লিখছে। ভেরি গুড, সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ক্লাভিকল অদ্ভুত কেন? অনুভূমিক বরাবর থাকে, সরাসরি নিচে সংযুক্ত থাকে, মানবদেহে সৃষ্ট প্রথম অস্থি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা অ্যান্সারগুলো করবো। তো আমি আশা করি এটা সবাই স্ক্রিনশট তোলা শেষ। ওকে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাভিকলের মধ্যে তল কয়টা? দুটো থাকবে, একটা হচ্ছে উপরিতল, একটা হচ্ছে নিম্নতল। তো এতটুকু অংশ সবার খাতার মধ্যে তোলা হলে আমরা আমাদের পরবর্তী টপিক অর্থাৎ স্ক্যাপুলাতে চলে যাব। কোথায় যাব? স্ক্যাপুলা। ঠিক আছে, তো স্ক্যাপুলা জিনিসটা হচ্ছে আমি এখানে চিত্র সহ আঁকবো, আর সবাই হচ্ছে একটু আমার সাথে সাথে চিত্রটাও আঁকতে হবে। ঠিক আছে, চিত্রটা হচ্ছে মেইন, জিনিসটা কোথায় আছে, কিভাবে আছে, জিনিসগুলো বুঝতে হবে, ফিল করতে হবে, তাহলেই মনে থাকবে। সবাই এটা খাতার মধ্যে তুলে ফেললে আমাকে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, আমি আশা করছি। বাবু বলছে টিচার অ্যাক্টিভ, স্টুডেন্ট অ্যাক্টিভ। ওকে, হ্যাঁ ঠিক, এটা আসলে ঠিক। ওকে, তো তাহলে আমরা হচ্ছে এই অংশটুকু মুছে ফেলি। এই অংশটুকু মুছে আমরা হচ্ছে এবার আমাদের স্ক্যাপুলার অংশটুকুর মধ্যে চলে যাই। কোথায় যাব? স্ক্যাপুলাতে যাব। স্ক্যাপুলা, ঠিক আছে, স্ক্যাপুলা। প্রথম কথা হচ্ছে অনেকদিন পর ক্লাস নিচ্ছি, তার উপরে আমি হচ্ছে বেশিরভাগ টাইমে হচ্ছে রাত্রেবেলায় ক্লাসটা নিতাম, রাইট? অনেকদিন পর্যন্ত এই টাইমটাতে আমি ক্লাস নেই না। আই থিঙ্ক এই জন্য সবাই হয়তো জানতেও পারেনি, আর আমি বলেছি অনেক লেট করে গতকাল। ঠিক আছে, আচ্ছা, সো আমরা হচ্ছে সমস্যা নেই, যারা হচ্ছে রেকর্ডেড দেখবে তাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে পরবর্তীতে হচ্ছে কমেন্টে জানাবে। আর যারা ক্লাসে এখন আছেন তাদের কাজ কি, ক্লাসটাকে খুব দ্রুত শেয়ার করে দিন, তাহলে হচ্ছে কি হয়, আমার আগ্রহটা আরো বাড়ে আপনাদের পড়ানোর ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা একটু আসি এই যে স্ক্যাপুলা, এই যে স্ক্যাপুলার ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো। এখানে লেখাই আছে স্ক্যাপুলা করা থাকবে দুটো, আমরা বলেছি এটা হচ্ছে পেছনের সাইডে থাকবে। কোথায়? পেছনের সাইডে থাকবে। এখন সবাই হচ্ছে এখানে একটু হেডলাইন দেই, সবাই হচ্ছে একটু এখানে হেডলাইন দিয়ে লিখি স্ক্যাপুলা। ঠিক আছে, কি লিখবো? স্ক্যাপুলা লিখবো হেডলাইন দিয়ে, স্ক্যাপুলা। তো হেডলাইন দিয়ে আমরা এখানে দুইটা চিত্র আঁকবো। কয়টা চিত্র আঁকবো? দুইটা চিত্র। তবে একটু সরে দাঁড়ালাম যাতে আপনাদের চিত্রটা আঁকতে ইজি হয়। ঠিক আছে, তো এই চিত্রটা হচ্ছে মেইনলি একদম ইজি ভাবে আঁকা যাবে, একদম ইজি ভাবে হচ্ছে চিত্রটা আঁকা যাবে। সো সবাই হচ্ছে আমার সাথে সাথে চিত্রটা এঁকে ফেলেন, তাহলে আর অসুবিধা আই থিঙ্ক হবে না। ঠিক আছে, আর অসুবিধা হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত সম্মুখ পৃষ্ঠ, এটা হচ্ছে সম্মুখ পৃষ্ঠ। আরেকটা অংশ আছে, বলেছি না একটা জিনিসের সামনের অংশ পেছনের অংশ দুটোই থাকে। তো এটা পেছনের অংশটা যখন দেখবো তখন দেখবো এই অংশটুকু মধ্যে এই পাশে থাকবে, এই অংশটুকু এই পাশে থাকবে। তো জিনিসটা আমরা তাহলে একদম ইজিলি আঁকতে পারবো যদি বুঝতে পারি আমরা পেছনের সাইডে কোনটা আগে দেখবো, তাহলে হচ্ছে ইজি হয়ে যাবে ব্যাপারটা। সো জিনিসটা হচ্ছে মূলত এরকম একটা অংশ, জিনিসটা হচ্ছে মেইনলি এরকম একটা অংশ। তো এটা হচ্ছে সম্মুখ পৃষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ পৃষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ পৃষ্ঠ। এবার আমি একটু ব্যাখ্যায় আসি, আমি একটু অন্য কালার দিকে দেখানোর চেষ্টা করি যাতে সবার বুঝতে ইজি হয়। এইখানে ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমরা এখানে যে দুইটা অংশ দেখতে পেলাম, এই যে দুটো অংশ, এই দুটো অংশকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস। এখানে একটু লিখি, এগুলো হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। একটা বিষয় বলে রাখি, এগুলো কিন্তু বর্ধিত, তাই না? বর্ধিত অংশ মানে হচ্ছে প্রসেস। জাস্ট প্রসেসের আগের নামগুলো মনে রাখতে পারলেই হলো। তো এখানে প্রসেস কিন্তু অনেকগুলো প্রসেস দেখা যাচ্ছে, অনেকগুলো বর্ধিত অংশ দেখা যাচ্ছে। আর আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে ফসা। ফসা মানে কি জানি? ফসা মানে জানি হচ্ছে ডাবানো অংশ, মনে আছে? ফসা মানে হচ্ছে কি? ডাবানো অংশ। আমি গত ক্লাসে এটা বলেছিলাম এবং লাইভ ক্লাস চলাকালীন অনেকে হচ্ছে কমেন্টে এটা বলেছিল। আচ্ছা, অ্যাক্রোমিয়াল, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস।
ঠিক আছে, তাহলে আরেকটা প্রসেসের কথা বললাম না, যেটা কিনা এখানে বর্ধিত, এই যে এগুলো কিন্তু বর্ধিত অংশ। তো এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হচ্ছে করাকয়েড প্রসেস। এইখানে একটা আমি একটু সবুজ কালি দিয়ে দিই, তাহলে বুঝতে ইজি হবে। এইখানটাতে সবুজ রঙের এই অংশটুকুকে এবং এইখানটাতে সবুজ রঙের এই অংশটুকুকে বলা হয় হচ্ছে কোরাকয়েড প্রসেস। কি বলা হবে? এগুলোকে বলবো হচ্ছে কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড কি? কোরাকয়েড প্রসেস। তো সবাই হচ্ছে একটু সুন্দর করে চিত্র করে আঁকবেন আর বোঝার চেষ্টা করবেন কেন এটার নাম এরকম হলো। সো এইটাও বর্ধিত একটা অংশ, এটা একটা বর্ধিত অংশ। সো দুইটার নামের শেষে কি থাকবে? প্রসেস থাকবে। এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। ঠিক আছে, এবার আসি এই যে এখানে অ্যাক্রোমিয়াল প্রসেসটা, এই অ্যাক্রোমিয়াল প্রসেসের এই জায়গাটাতে একটা অংশ থাকে একটু ডাবানো টাইপের অথবা একটু নিচের দিকে থাকে, এরকম থাকে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে গ্ল্যানয়েড গহ্বর। এটা মূলত অন্য কালার দিয়ে দেখাতে পারি, এটা আমরা একটু অন্য কালার দিয়ে দেখাতে পারি। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে দেখাই। এই যে অংশটুকু, এটা হচ্ছে গ্ল্যানয়েড গহ্বর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে গ্ল্যানয়েড গহ্বর। গ্ল্যানয়েড গহ্বর কি বলা হয়? গ্ল্যানয়েড গহ্বর। আচ্ছা, তারপরে অংশ মধ্যে আসি। এইখানে গ্ল্যানয়েড গহ্বরের পর, গ্ল্যানয়েড গহ্বরের পর এইখানটাতে একটা অংশ দেখা যায়। এই যে এখানে একটা অংশ, এখানে একটা অংশ দেখতে পাচ্ছি না? এইগুলোর আলাদা আলাদা নাম আছে। এটা ভেতরের দিকে, তাই এইটার নামের শুরুতে ইন কথা থাকবে, ইন কথাটা থাকবে। আর এটা উপরের দিকে, ঠিক আছে, তার মানে এর নামের শুরুতে সুপ কথাটা থাকবে। তাহলে এটা যদি সবসময় মনে রাখবো, যখন ভেতরে থাকবে, কোনো কিছু একটা ভেতরে থাকবে বা নিচে থাকবে, তখন সেটা হয় হচ্ছে ইন থাকে। আর যখন কোনো কিছু একটা উপরে থাকে, তখন নামের শুরুতে থাকে হচ্ছে সুপ। ঠিক আছে, দুটো জিনিস একটু মনে রাখতে হবে। যদি কি থাকে? নিচে থাকে তাহলে ইন আসবে নামের শুরুতে, যদি উপরে থাকে নামের শুরুতে সুপ আসবে। এবার কথা হচ্ছে আপু, এইখানে আমরা কোনটাকে কি নামে ডাকবো? নামের শুরুতে ইন আর সুপ দিয়ে এদের নামকরণ মূলত হয় হচ্ছে সুপ্রাস্পাইনাস, আর এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস। এটাকে আমরা বলবো হচ্ছে ইনফ্রাস্পাইনাস। ইন কথাটা প্রথমে আসবে, কি আসবে? ইন আসবে। তাহলে ইনফ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস। ঠিক আছে, ইনফ্রাস্পাইনাস। আর এটা যেহেতু উপরের দিকে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে সুপ্রাস্পাইনাস। এখানে আমি একটু লিখে দেই, এটাকে বলবো হচ্ছে সুপ্রাস্পাইনাস, সুপ্রাস্পাইনাস। ঠিক আছে, তাহলে এই দুটো মনে রাখবো কিভাবে? এটা যেহেতু অ্যাক্রোমিয়াল প্রসেসের নিচে আছে, তার মানে এটাকে বলবো হচ্ছে ইনফ্রাস্পাইনাস। অ্যাক্রোমিয়াল প্রসেসের উপরে আছে, এই যে এটা হচ্ছে কি অ্যাক্রোমিয়াল প্রসেস, তার উপরে আছে, এজন্য আমরা এটাকে বলবো হচ্ছে সুপ্রাস্পাইনাস। এবার কথায় আসি, এইখানে এটাকে কি বলবো? এটাকে কি বলা যায়? এটা ডাবানো একটা অংশ না? এটা মূলত ডাবানো থাকে। আমরা বাস্তবে যদি জিনিসগুলোকে দেখতে পাই, তাহলে বুঝতে পারবো যে এটা ডাবানো একটা অংশ। তাই নামের শেষে কি থাকতে হবে? ফসা কথাটা থাকতে হবে। কি থাকতে হবে? ফসা কথাটা থাকতে হবে। আর এটা নামে ফসা যেহেতু হবে, একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে সম্মুখ, সামনের দিকে বা উপরের দিকে, এরকম জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সাব কথাটা ইউজ করব। সামনে থাকলে সাব, সামনে যদি থাকে তাহলে বলবো হচ্ছে সাব। তাহলে এটা হচ্ছে স্ক্যাপুলার একটা অংশ, তাই আমরা বলবো হচ্ছে সাব স্ক্যাপুলার। কি বলবো? সাব স্ক্যাপুলার কি বলবো? ফসা। তাহলে লিখবো এখানে সাব স্ক্যাপুলার। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে সম্মুখ ভাগে থাকে, তাই এটার নামের শুরু থাকবে হচ্ছে সাব। আর এটা একটা স্ক্যাপুলার অংশ, তাই এটা হবে সাব স্ক্যাপুলার। আর যেহেতু এটা ডাবানো অংশ, তাই এটা হচ্ছে ফসা। এটাও একটা ডাবানো অংশ, তাই এটার নাম হবে হচ্ছে ফসা। বুঝতে পারছি? তাহলে এবার আসি, স্ক্যাপুলা নিয়ে আমরা কি কি জানলাম? স্ক্যাপুলা নিয়ে জানলাম যে মূলত স্ক্যাপুলার মধ্যে বর্ধিত কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। একটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস, একটাকে বলা হচ্ছে কর্কয়েড প্রসেস। মোট কয়টা থাকবে? মোট কিন্তু এখানে দুইটাই থাকবে, তাই না? কিন্তু উভয় পাশ হিসাব করলে আমরা যদি এইভাবে দেখি, তাহলে মনে হবে যে কি চারটা অংশ এখানে, কিন্তু
মূলত এখানে কিন্তু স্ক্যাপুলার মধ্যে এখানে উপরের সাইডে আমরা কিন্তু অ্যাক্রোমিয়াল প্রসেস এবং কর্কয়েড প্রসেস একটাই দেখতে পাবো। তারপর হচ্ছে এখানে ডাবার অংশ কয়টা, দুইটা থাকে, একটা হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা, একটা হচ্ছে ইনফ্রাস, এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। আর ইনফ্রাস্পাইনাস ফসা কেন, কারণ এটা নিচের দিকে আছে। কার নিচে? অ্যাক্রোমিয়াল প্রসেসের নিচে। অ্যাক্রোমিয়াল প্রসেসের উপরে কি আছে? এটা হচ্ছে, এইটা উপরে আছে, তাই এটার নাম কি? সুপ্রাস্পাইনাস। কারণ আমরা জানি নিচে থাকলে ইন, উপরে থাকলে সুপ, সম্মুখে থাকলে সাব, এই জন্য এটার নাম সাব স্ক্যাপুলার প্রসেস, সরি ফসা, আমি বারবার প্রসেস বলছি। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, আমাদেরকে হচ্ছে হাফসা আলী আপু বলছে সুপিরিয়র হচ্ছে উপরে, হ্যাঁ। তারপর হচ্ছে তানজিনা আক্তার আপু বলছে নিচে থাকলে নামের শুরুতে ইন আর উপরে থাকলে হচ্ছে সুপ, হ্যাঁ। আর আরেকটা জিনিস লিখে রাখবেন, সম্মুখে থাকলে জিনিসটা হচ্ছে সাব, সম্মুখে থাকলে জিনিসটা হচ্ছে কি? সাব। এই অংশটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। এই অংশটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম না থাকলে এইবার আমরা কিন্তু আমাদের বক্ষ অস্থি চক্রের 4টা অংশ পড়ে ফেললাম। এই যে ক্লাভিকল দুইটা কথা পড়ে ফেললাম, আমাদের দুই পাশে দুইটা ক্লাভিকল থাকে, ক্লাভিকল নিয়ে আলোচনা করে ফেললাম। এবার স্ক্যাপুলা নিয়ে আলোচনা শেষ, অর্থাৎ আমাদের মূলত এখানে 4টা যে অস্থির কথা, বক্ষ অস্থি চক্র, এটা কিন্তু শেষ। এবার আমরা আমাদের বাহু অংশের মধ্যে যাব। এটা কিন্তু খুব ইজি আর খুব মজার একটা পার্ট, বাহু আমার বেশ মজা লাগে, ঠিক আছে। তো এইখানে মূলত 60টা অস্থি থাকে। কয়টা অস্থি থাকে? 60টা অস্থি থাকবে। তো তাহলে আসি, এখানে আমাদের 60টার মধ্যে হিউমেরাস থাকে হচ্ছে 2টা, হিউমেরাস থাকে হচ্ছে 2টা, একটা হাতের মধ্যে আমাদের একটা হিউমেরাস, 2টা হাতের মধ্যে 2টা। রেডিয়াস করা থাকবে 2টা, 2 হাতে একটা একটা করে 2টা। আলনা কয়টা? 2 হাতে একটা একটা করে 2টা। কার্পাল কয়টা থাকবে? 8টা করে 16টা কার্পাল থাকবে। মেটাকার্পাল 5টা করে 10টা থাকবে 2 হাতে মিলে। ফ্যালাঞ্জেস কয়টা থাকবে? ফ্যালাঞ্জেস থাকবে হচ্ছে 28টা। আমি এখানে লিখিনি, ফ্যালাঞ্জেস থাকবে হচ্ছে কয়টা? 28টা থাকবে ফ্যালাঞ্জেস কয়টা থাকবে? 28টা থাকবে। জিনিসগুলো খুবই মজার। কেন মজার? কারণ এইখানে সংখ্যাগুলো কিন্তু খুব মিল রয়েছে। পায়ের অস্থির সাথে বাহুর অস্থির নামেরও কিছুটা মিল রয়েছে, সংখ্যারও কিছুটা মিল রয়েছে, যেমনটা এটার মধ্যে আছে। আমি আশা করছি বলতে আমার মনে হয় না যে আজকের এই অংশটুকু হচ্ছে নিম্ন যে অঙ্গগুলো রয়েছে, উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রগুলো রয়েছে, সেগুলো আলোচনা করতে পারবো। কারণ এখানে আমাদের অনেকগুলো সন্ধি রয়েছে, যে সন্ধিগুলো থেকে আমাদের এমসিকিউতে অনেক কোয়েশ্চেন করে, অনেক পেঁচিয়ে কোয়েশ্চেন করে, অনেক কঠিন করে প্রশ্ন করার ট্রাই করে, বাট আমরা এগুলোকে ইজি ওয়েতে আজকে শেখার চেষ্টা করব। আচ্ছা, তো বাহুর মধ্যে হিউমেরাস থাকবে 2টা। তো আমাদের উপরে ঊর্ধ্ব বাহুর মধ্যে হিউমেরাস থাকবে, ঊর্ধ্ব বাহুর মধ্যে হিউমেরাস, এই হাতে একটা, এই হাতে একটা, কয়টা? 2টা। রেডিয়াস আর আলনা, এখানে আলনা যে অংশটুকু থাকে এটা থাকে হচ্ছে ভিতরে, এই সাইডটাতে হচ্ছে, ভিতরটাতে হচ্ছে আলনা থাকবে। রেডিয়াস থাকবে হচ্ছে এই পাশে, এটা থাকবে বাইরে, মানে 2টা একসাথে জয়েন্টই থাকবে, একসাথে জয়েন্ট করা থাকবে, বাট একটার সাথে একটু পেঁচানো মনে হবে, অর্থাৎ এটা থাকবে হচ্ছে একটু বাইরের দিকে, আলনাটা থাকবে বাইরের দিকে, আর রেডিয়াসটা থাকবে হচ্ছে একটু ভেতরের দিকে। তো রেডিয়াস থাকে হচ্ছে এক হাতে একটা, 2 হাতে কয়টা? 2টা। আর আলনা হচ্ছে এক হাতে একটা করে, মোট হচ্ছে 2টা। কার্পাল থাকবে, কার্পাল কোন অংশগুলো? এইখানে আমরা এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু আমাদের 5টা সেকশন হয়ে গেছে। 5টা সেকশনে বিভক্ত হওয়ার জন্য ফার্স্টে এইখানটাতে যে অংশটুকু থাকবে, এইখানে 5টা সেকশন হয়। এই 5টা সেকশনকে আমরা বলি হচ্ছে কার্পাল, ঠিক আছে। এইখানে এটাকে বলা হয় হচ্ছে মেটাকার্পাল, ঠিক আছে, এটাকে বলা হয় মেটাকার্পাল। এই 5টা সেকশন, এই দিক থেকে যখন 5টা সেকশন হয় তখন এটাকে বলা হয় মেটাকার্পাল। এবার আসি কার্পাল অংশটুকু, এইখান থেকে একটা 8টা সেকশন থাকবে, এই হাতে 8টা, এই হাতে 8টা, আর সামনের দিকে গেলে 5টা থাকে সেকশন, এইগুলোকে বলা হয় মেটাকার্পাল। এই হাতে হচ্ছে 5টা থাকবে মেটাকার্পাল, এই হাতে 5টা মেটাকার্পাল, তাহলে মোট 10টা। আর ফেলাঞ্জেস কথাটায় আসি, ফেলাঞ্জেস মানে হচ্ছে কি? আমাদের আঙুল। আমি যে জিনিসটা করতাম ছোটবেলায়, আমি বিশেষ করে এই যে নামগুলো, এগুলো কিন্তু আমরা ক্লাস 9-10-এও পড়েছি, তাই না?
মনে আছে সবার? একটু কমেন্ট করে জানান তো কারা কারা ক্লাস 9-10 নিজের মন থেকে আগ্রহ থেকে এই নামগুলো মুখস্থ করেছিলেন বা এগুলো একটু পড়েছিলেন। ঠিক আছে, আমি অনেকদিন যাবত কি করেছিলাম, ফেলাঞ্জেস ফেলাঞ্জেস বলেছিলাম, বাসার মধ্যে আঙুলকে বলতাম হচ্ছে ফেলাঞ্জেস। ঠিক আছে, কারণ খুব মজা লাগতো। এখানে ফেলাঞ্জেসের মধ্যে একটা কথা বলে রাখি, এক হাতে 14টা করে থাকে, এই আঙুলের মধ্যে 14টা। কিভাবে 14টা? এই যে সেকশন গুলো, একটা আঙুলের মধ্যে কয়টা সেকশন? এখানে 3টা সেকশন দেখা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা সেকশন হইছে। তাহলে এক হাতে 14টা সেকশন, দুই হাতে 14 14 কয়টা? 28টা। তাহলে ফ্যালাঞ্জেস থাকে কয়টা করে? 14টা করে। কিভাবে হিসাব করলাম? এই যে আমাদের হাতের যে এই অংশগুলো, এগুলো কিন্তু এক একটা ছোট ছোট অস্থি, এগুলোকে আমরা হিসাব করে মোট 14টা করি। ঠিক আছে, এগুলোকে হিসাব করে হচ্ছে মোট 14টা করি। আচ্ছা, হাফসা সাবি আপু বলছে পড়েছে। ওকে, জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং না? ঠিক আছে, আমরা কি কখনো হিসাব করে দেখেছিলাম যে আমাদের হাতের মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি সবগুলো ফ্যালাঞ্জেসের মধ্যে কয়টা করে অস্থি থাকতেছে? 3টা করে। ছোট ছোট আঙ্গুলের মধ্যে ছোট ছোট 3টা করে অস্থি থাকে। ঠিক আছে, আর বৃদ্ধাঙ্গুলে কয়টা থাকবে? 2টা, এই একটা এই একটা। ঠিক আছে, তো তাহলে আমরা এতটুকু অংশ বুঝতে পারছি। এইবার এতটুকু অংশ বুঝার পর আমি যেটা করব, প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করব, প্রত্যেকটা নিয়ে। ঠিক আছে, তো আমি মাঝখানে অংশটুকু মুছে ফেলি, এখানে অনেক এলোমেলো হয়েছে। তো এই জন্য কি করতে হবে, যখন যেটা লিখবো সাথে সাথে লিখে ফেলতে হবে, তা না হলে বুঝবো না কোনটা কি কি চিহ্নিত করছে। তো আমি পায়ের অংশটুকু আজকে আলোচনা করব না, সো এই অংশটুকু আমি মুছেই ফেলি, তাই না? অংশটুকু মুছে ফেলাটাই বেটার হবে। আমি ভেবেছিলাম আজকে পায়ের অংশটুকু বা নিম্ন যে উপাঙ্গের কঙ্কালগ্রন্থ রয়েছে সেটাও পড়ানো পসিবল হবে, বাট পসিবল হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে এখন আমাদের বক্ষ অস্থি চক্রগুলো পড়া শেষ। এবার আমরা এই যে বাহুর মধ্যে অংশগুলো আছে এইখানটাতে, এটাকে আমরা কি বলি? হিউমেরাস বলি। এটাকে আমরা কি বলি? হিউমেরাস। তো হেডলাইন দিই, হিউমেরাস দিয়ে হেডলাইন দিই সবাই। আচ্ছা, এতক্ষণ ধরে যা যা বললাম সবটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমি একটু কমেন্টটা চেক করতে চাচ্ছি। আচ্ছা, বলছে তখন এভাবে মজা পাইনি। আচ্ছা, এখন মজা লাগছে কিনা? ঠিক আছে, তো আমি একটু একটা চিত্র দেখাবো, যে চিত্র দিয়ে আমরা হচ্ছে কিছু টপিক বুঝতে পারবো। একটা চিত্র দেখাই। ঠিক আছে, একটা চিত্র দেখালে কিন্তু আমাদের কাছে বিষয়টা খুব ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এই যে একটা অংশ দেখতে পাচ্ছি, এখানে 2টা অংশ দেখতে পাচ্ছি, জিনিসটা কিন্তু আসলে একটাই অংশ। তো এটা হচ্ছে মূলত একটা হিউমেরাসের চিত্র। এটাও হিউমেরাস, বাট এটা হচ্ছে হিউমেরাসের সামনের দিকটা, এটা হচ্ছে হিউমেরাসের পেছনের দিকটা। বুঝতে পারছি? তো একটা জিনিসের সামনের দিক এবং পেছনের দিক দুটোই থাকবে। এবার আমি একটু মার্কার পেন দিয়ে দেখাই। ঠিক আছে, এইখানে একটা গোল অংশ থাকে, সবকিছুর একটা মাথা থাকবে, একটা দেহ থাকবে, এবং লাস্টে একটা ছোট্ট প্রান্ত থাকবে। সেটাকে পদ বলা যেতে পারে অথবা শেষ প্রান্ত এরকম বলা যেতে পারে। তো এখানে মস্তক অংশটুকু দেখতে পাচ্ছি, এটা হয় হচ্ছে গোল। এটা কেমন হবে? গোল হবে। এই মস্তকের মধ্যে কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। এই 2টা অংশই মূলত একটু কেমন হবে? একটু উঁচু হবে, জিনিসটা দেখতে এইরকম হবে। ঠিক আছে, আমি চিত্রটা সহ কিভাবে আঁকতে হবে দেখিয়ে দিচ্ছি, যাতে নোটটা করতে সবার হচ্ছে সুবিধা হয়। ঠিক আছে, এই অংশটুকুর মধ্যে একটু দেখি, এইখানটাতে এই যে অংশগুলো, এগুলো উঁচু না? উঁচু না? এগুলো কি? এগুলো উঁচু। বর্ধিত হলে কেমন হয়? গোড়া থেকে এরকম হয়ে আসে, তাই না? বর্ধিত হলে গোড়া থেকে এরকম হয়ে আসে, বাট এইখানটাতে দুটো কিন্তু অত বেশি বর্ধিত না, জাস্ট এদিক থেকে একটু উঁচু হয়ে আসছে। আমরা সবসময় মনে রাখবো উঁচু কথাটার মানে হচ্ছে টিউবারকল। উঁচু, টিউবারকল। একটা জিনিস সবসময় মনে রাখবো, আমরা আমাদের জীববিজ্ঞানের মধ্যে বেশিরভাগ শব্দ কি ধরনের দেখি? ল্যাটিন ভাষার দেখি না? আমরা পড়ি না বৈজ্ঞানিক টার্মটা কোথা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। এই যে নামগুলা, এগুলো আসলে এত কঠিন কেন? এগুলো মূলত ল্যাটিন ভাষা থেকে, সবকিছু না তবে বেশিরভাগই বায়োলজির মধ্যে ল্যাটিন ভাষা থেকে আসে। আমাদের বাংলা ভাষা ল্যাটিন ভাষায় যারা কথা বলে তাদের কাছে খুব কঠিন মনে হবে।
আর ঠিক তেমনই ল্যাটিন ভাষাগুলো আমাদের কাছে কঠিন মনে হবে। বায়োলজি শেখা মানে হচ্ছে ল্যাটিন ভাষাটাকে আয়ত্ত করে ফেলা। অর্থাৎ আমাদের বাংলা যে শব্দগুলো, যেমন সম্মুখ মানে সাপ, এই জিনিসটা মাথায় রাখতে হবে, একদম গেঁথে রাখতে হবে। উঁচু মানে কি? টিউবারকল। আর্চ মানে কি? মনে আছে আর্চ জিনিসটা কেমন হয়? আর্চ হয় অলওয়েজ এরকম, ঠিক আছে? আর্চ হবে এরকম। তারপর সুপার, সুপার বা সুপ কথাটা কখন আসবে? যখন কোনো কিছু একটা উপরে থাকবে। নিচে থাকলে কি হবে? এই জিনিসগুলো আমাদের অনেক বেশি বেশি করে মনে রাখতে হবে, কারণ যে কোনো জায়গায় এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমরা দেখে কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। তারপর সেই যে টিউবারকলটা, এটা হয় মূলত দুইটা হয়। কয়টা হয়? দুইটা হয়। তো এই যে টিউবারকল গুলো একটু লক্ষ্য করে দেখবো যে এখানে এই টিউবারকলটা একটু বড়, এটা একটু বড় টিউবারকল না, এবং এটা হয় একটু ছোট টিউবারকল, ঠিক আছে? তাহলে এখানে টিউবারকল কয়টা থাকবে? দুইটা থাকবে, একটা বড় টিউবারকল, একটা ছোট টিউবারকল। এবার তারপরে অংশের মধ্যে আছি, এখানে মাঝখানে একটা অংশ, এটা কি তার বডি না? এটা কি তার বডি না? এই যে এই চিত্রের দিকে একটু লক্ষ্য করি, এই যে মাঝখানে এটাকে বলা হয় হচ্ছে ডেলটয়েড রিজ। আরেকটা বিষয়, এইখানে একটা গোল অংশ থাকে, এটাকে বলা হয় সার্জিক্যাল গ্রিপ। সার্জিক্যাল গ্রিবা কেন? এইখানে এটা সার্জিক্যাল গ্রিবা কেন? যখন আমরা কোথাও পড়ে যাই বা হোঁচট খাই, সবার প্রথমে দেখবো আমাদের হাতের এই জায়গাটা একটু নড়বড় হয়ে যায়, মানে একটু ক্ষয় ক্ষয় অনেক সহজে হয়ে যায় এটা, ঠিক আছে? এটা অনেক ব্যথা অনুভব হয়, এবং ঠিক তখন সার্জিক্যাল বলতে এখানে বোঝাচ্ছে তখন কিন্তু মেইন চিকিৎসাটা যদি কোথাও একদম ভালোভাবে একদম যদি পড়তে পারে কেউ কোনো জায়গায়, তাহলে এই জায়গাটা অনেক বেশি আঘাতপ্রাপ্ত হবে, এবং সবার প্রথমে দেখবো এই জায়গাটা একদম উল্টে যাবে, অথবা কারো এটা ভেঙে যেতে পারে, অথবা ক্ষয় হয়ে যেতে পারে, এটা একদম অচল হয়ে যেতে পারে। তখন এই জায়গাটা অনেক সবার প্রথমে সার্জারি করতে হয়, সবার প্রথমে এটাকে হচ্ছে মেরামত করতে হবে, চিকিৎসা করতে হবে এই জায়গায়, ঠিক আছে? তাহলে এই জায়গাটাকে আমরা বলছি সার্জিক্যাল গ্রিবা। সার্জিক্যাল গ্রিবা কি বলবো? সার্জিক্যাল গ্রিবা, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে সার্জিক্যাল গ্রিবা, ঠিক আছে? তারপর এই অংশটুকুর নাম আমরা কি বললাম একটু আগে? ডেলটয়েড রিজ। কি বললাম? ডেলটয়েড হচ্ছে রিজ, ডেলটয়েড রিজ। এইখানে একটা সিলিন্ডার আকৃতির জায়গা দেখা যায়, আর এখানে একটা বড় গোল আকৃতির অংশ দেখা যায়। এই যে সিলিন্ডার আকৃতির একটা অংশ, এই যে সিলিন্ডার আকৃতির অংশ, এটাকে বলা হয় হচ্ছে ট্রক্লিয়া। সিলিন্ডার আকৃতির এই অংশটুকুকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে সিলিন্ডার আকৃতির যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে অ্যাপিকান্ডে। কি বলা হবে? অ্যাপিকন্ডাই। আর এইখানে ক্যাপচুলাম, এই যে ক্যাপিচুলাম নামে একটা অংশ দেখা যায়, এটা হচ্ছে গোল এবং বড়। তাহলে এটার বৈশিষ্ট্য কি লিখবো? ক্যাপিচুলাম আমাদের প্রশ্ন করবে নিচের কোন অংশটুকু একটু বড় গোলাকার, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন করবে, তখন আমরা অ্যান্সার করব ক্যাপিচুলাম। কি অ্যান্সার করব? ক্যাপিচুলাম। আর সিলিন্ডার আকৃতির অংশ কোনটা হবে যদি প্রশ্ন করে? নিচের কোনটি সিলিন্ডার আকৃতির, এরকম যদি প্রশ্ন করে, নো প্রবলেম ডু ফুর্তি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম মজা করে আমরা হচ্ছে ক্লাসটাকে হচ্ছে শেষ করব। এবার আসি সিলিন্ডার আকৃতির অংশ কোনটা? ট্রক্লিয়া, ঠিক আছে? ট্রক্লিয়া, ট্রক্লিয়া। এটা হচ্ছে কি আকৃতি? এটা হচ্ছে সিলিন্ডার আকৃতি, সিলিন্ডার আকৃতি। এই প্রশ্নগুলো থাকবে। তো এইখানটাতে হিউমেরাস থেকে আমাদের এখান থেকে এই কয়েকটা জিনিস মনে রাখলেই চলবে, যে ক্যাপিচুলামের আকৃতি কেমন হবে, অথবা ট্রক্লিয়ার আকৃতি কেমন হবে, এবং এখানে সার্জিক্যাল গ্রিবা এই অংশটুকু থেকে একটা প্রশ্ন হতে পারে যে আমাদের দেহে কোনো মানে আমরা যদি আঘাতপ্রাপ্ত হই বা আমরা পড়ে যাই, সবার প্রথমে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে কোন অঙ্গটির বেশি? সেটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা। আর আরেকটা বিষয় হচ্ছে টিউবারকল কয়টা থাকবে? দুইটা, একটা হচ্ছে বড় টিউবারকল, একটা হচ্ছে ছোট টিউবারকল, ঠিক আছে? আরেকটা হচ্ছে নিম্নের প্রান্তে একটা অংশ থাকে, এটাকে বলা হয় হচ্ছে ওলেক্রেনন ফসা। আর ফসা মানে কি? দাবানো অংশ। এই যে এখানে একটা এরকম একটা অংশ দেখা যায়, এটাকে বলা হচ্ছে ওলেক্রেনন ফসা, ওলেক্রেনন ফসা, ঠিক আছে? বুঝতে পারছি এতটুকু অংশ সবাই? হিউমেরাসের পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি? রেডিয়াস। এতটুকু আমার খাতার মধ্যে লেখা হলে এবার আমরা রেডিয়াসের মধ্যে চলে যাব। রেডিয়াসের মধ্যে চলে যাব, আমাদের হচ্ছে
ঠিক আছে, এইটা হচ্ছে হিউমেরাস অংশটুকু হচ্ছে কি, এই হিউমেরাস অংশ হচ্ছে একদম ফার্স্টে যে অংশটুকু থাকে, হিউমেরাস অংশটুকু হচ্ছে ঊর্ধ্ব বাহুর অস্থি। এটা হচ্ছে মূলত ঊর্ধ্ব বাহুর অস্থি, ঊর্ধ্ব বাহুর অস্থি। আমি কিন্তু লাস্টের দিকে কয়েকটা প্রশ্ন করব, আমাদের এখনো কিন্তু কুইজটা শেষ হয়নি, আরো কয়েকটা প্রশ্ন আছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু উইনার কে হয়েছে সেটা আমি বলবো। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ব বাহুর অস্থি, আরেকটা হচ্ছে সম্মুখ ভাগের যে অস্থিগুলো রয়েছে রেডিয়াস। ঠিক আছে, এই অংশটুকু সবার কাছে ক্লিয়ার না? নো কোয়েশ্চেন বলছে, অল ক্লিয়ার বলছে। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমি মুছে ফেলি। হ্যাঁ, এই অংশটুকু মুছে আমরা হচ্ছে এবার সম্মুখ ভাগে অর্থাৎ বাহুর মধ্যে যে রেডিয়াস আর আলনা রয়েছে সেগুলো একটু আলোচনা করি। রেডিয়াস আর আলনার মধ্যে অত বেশি কিছু মনে রাখতে হবে না, একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে রেডিয়াসটা থাকবে হচ্ছে কোথায়, বাইরে, আর আলনা থাকবে হচ্ছে ভেতরে। ঠিক আছে, রেডিয়াস থাকবে হচ্ছে বাইরে আর আলনা থাকবে হচ্ছে ভেতরে। এই অংশটুকু জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমি একটু এখানে হেডলাইন দিয়ে দেই যে সম্মুখ অস্থি, সম্মুখ অস্থি, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। তো এখানে লিখবো রেডিয়াস, রেডিয়াস হচ্ছে বাইরে থাকবে, বাইরে। এক হাতে কয়টা, একটা, দুই হাতে কয়টা, দুইটা। আলনা থাকবে হচ্ছে ভেতরে, আলনা থাকবে হচ্ছে ভেতরে। এক হাতে কয়টা, একটা, দুই হাতে কয়টা করে, দুইটা। মানে সেম কথাই হবে, জাস্ট আমি ব্যাখ্যা করে বলছি যাতে আপনাদের লিখতে বা নোটটা করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা রেডিয়াস এই অংশটুকু যদি একটু খেয়াল করি, রেডিয়াসের মধ্যে একটা মাথা থাকবে, একটা মাথা থাকবে, আর একটা কি থাকবে, পুরো একটা বডি থাকবে বা একটা দেহ থাকবে। জিনিসটা দেখতে কেমন হবে, জিনিসটা দেখতে হবে হচ্ছে ঠিক এরকম একটা জিনিস হবে। তো এটা একদম চিকন, রেডিয়াস যে অংশটুকু এটা হয় একটু চিকন। তো এইখানে একটু মোটাই দেখা যাচ্ছে, বাট এটা এত মোটা না, এটা অনেক চিকন হয়। সো এই অংশটুকুর নাম হচ্ছে মস্তক, বা এটা হচ্ছে কি মাথা, এটার নাম মস্তক অথবা মাথা। এই যে লাস্টে একটা অংশ থাকে, এই লাস্ট অংশটুকুকে বলা হয় হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, আর এইখানটাতে এটাকে বলা হচ্ছে গ্রীবা। কি বলা হবে, গ্রীবা বলা হবে। তাহলে রেডিয়াসের ক্ষেত্রে একটা মস্তক, একটা গ্রীবা, আর লাস্টে নিম্নে প্রান্তে একটা অংশ থাকে, এটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। কি থাকে, স্টাইলয়েড প্রসেস। এরপরে আমরা আলনার মধ্যে চলে যাই। ঠিক আছে, আলনার মধ্যে, তো আলনা জিনিসটা হচ্ছে, আমি এই পাশে লিখে দিই, আলনা জিনিসটা হচ্ছে ঠিক এরকম একটা অংশ নিয়ে, ঠিক এরকম হবে, উপরের সাইডটা হবে ঠিক এরকম। আমি একটা চিত্র দেখাই, তাহলে জিনিসটা আর এত, চিত্রটা একটু দেখালে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। জিনিসগুলো কিন্তু আমরা আগেও দেখছি, তাই না? সো এই জিনিসটা কিন্তু আগে আমাদের চেনা। সো এইখানে একটা গোল অংশ দেখা যাচ্ছে, তাই না? এটাকে বলা হবে হচ্ছে ট্রক্লিয়ার নচ। নচ কথাটা আমরা আগে পড়ছি না? নচ কথাটা আমরা আগে কোথায় পড়ছিলাম, মনে আছে কারণ? এই যে নচ শব্দটা, নচ মানেটা শব্দটা কিন্তু এইরকম একটা গোলাকৃতির অংশ, ভিতরের দিকে ঢুকানো অবস্থায়, ভাঁজ করা অবস্থায় আছে। ঠিক আছে, নচ মানে হচ্ছে ভাঁজ করা অংশ, ভাঁজ করা একটা অংশ। তারপর এইখানে কি দেখা যাচ্ছে, কর্নয়েড। কি রয়েছে, কর্নয়েড। কিভাবে মনে রাখবো কর্নয়েড নামটা, এটা কর্নারে অবস্থান করে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে কর্নয়েড। ঠিক আছে, তারপর কথা হচ্ছে প্রসেস, কর্নয়েড প্রসেস। জিনিসটা বর্ধিত, তাই না? একদম গোড়া থেকে বর্ধিত হয়েছে, তাই এটার নাম হচ্ছে কর্নয়েড প্রসেস। দেখা যায় তো না? হ্যাঁ, এটা হচ্ছে দেখা যায়। রনি আহমেদ ভাইয়া বলছে মাত্র সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, তাহলে হচ্ছে
এখানে তারপর একটা অংশ দেখি, এটাকে আমরা কি বলেছিলাম, স্টাইলয়েড প্রসেস। এটা কিন্তু আমাদের রেডিয়াসের মধ্যেও থাকে। এই যে রেডিয়াস অংশটুকু দেখা যাচ্ছে, এই রেডিয়াসের মধ্যেও কিন্তু স্টাইলয়েড প্রসেস আছে। ঠিক তেমনি আমাদের যে আলনা অংশটুকু থাকবে, তার নিচে যে অংশগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। আর শেষে কি আছে, প্রসেস। কারণ এগুলো হচ্ছে এইখান থেকে একটু সামনে থেকে দেখালে এটা হচ্ছে একটু বর্ধিত একটা অংশই যে, ঠিক আছে। আচ্ছা, আর আমরা তো পড়লাম একটাকে ওলেক্রেনন প্রসেস কোনটা, উপরের দিকে এটাকে বলা হয় ওলেক্রেনন প্রসেস। আর ভাঁজ অংশ থাকলে বা দুই দিক থেকে যদি একটু ভেতরের দিকে ঢুকানো থাকে এটাকে বলা হয় ট্রক্লিয়ার নচ। আর কর্নয়েড প্রসেস, এটা হচ্ছে সামনের দিক থেকে দেখলে একটা আলনাকে, এটা হচ্ছে পেছনের দিক থেকে একটা আলনাকে দেখতে কেমন লাগে। এতটুকু অংশের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আলনার মধ্যে কি থাকবে, উপরের সাইডে দুইটা অংশের কথা বললাম, একটা হচ্ছে ওলেক্রেনন প্রসেস, একটা হচ্ছে কর্নয়েড কি প্রসেস, ঠিক আছে। একটা হচ্ছে ওলেক্রেনন প্রসেস, একটা হচ্ছে কর্নয়েড প্রসেস। আর একটা থাকে হচ্ছে ট্রক্লিয়ার নচ, একটা থাকে কি ট্রক্লিয়ার নচ থাকে, ঠিক আছে। এবং লাস্টের দিকে নিচের দিকে একটা অংশ থাকে স্টাইলয়েড প্রসেস নামে। এই আর আমাদের রেডিয়াসের মধ্যে কি থাকবে, একটা মস্তক থাকবে, একটা গ্রীবা থাকবে, একটা স্টাইলয়েড প্রসেস থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এইখানে যে অস্থিগুলো রয়েছে, এই অস্থিগুলোর মধ্যে যুক্ত হয় কিভাবে, এগুলো যুক্ত হয় কিভাবে, কি দ্বারা যুক্ত হবে? এগুলো যুক্ত হয় আন্তঃসারণীয় ঝিল্লি দ্বারা। কি দ্বারা? আন্তঃসারণীয় ঝিল্লি দ্বারা। জিনিসটা কেমন, আন্তঃসারণীয় ঝিল্লিটা কেমন, এই যে এটা একদম স্বচ্ছ একটা জিনিস, ঠিক আছে, স্বচ্ছ একটা জিনিস। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রেডিয়াসটা, এটা হচ্ছে এই যে রেডিয়াস, এটা হচ্ছে আমাদের কি রেডিয়াস, চিকন অংশটুকু, এটা হচ্ছে আলনা, ঠিক আছে, রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা। এবার আসি, মাঝখানে একটা অংশ দেখা যাচ্ছে, এই দুটার মাঝখানে একটা স্বচ্ছ অংশ দেখা যায় সাদা, ঠিক আছে। তো এইটা কি করে, এটা হচ্ছে আন্তঃসারণীয় ঝিল্লি। এই ঝিল্লিটা কি করে, আন্ত মানে কি ভেতরে, আর সারণীয় ঝিল্লি বলতে এটা একটার পর একটা যুক্ত হয়ে একটা ঝিল্লি তৈরি করে। এই জন্য এটার নাম হচ্ছে আন্তঃসারণীয় ঝিল্লি। সারণী মানে আমরা কি বুঝি, সিরিয়াল, ঠিক আছে। তাহলে আন্তঃসারণীয় ঝিল্লির মাধ্যমে রেডিয়াস আর আলনা যুক্ত হয়, ঠিক আছে। রেডিয়াস আর আলনা যুক্ত হয় কি দ্বারা, প্রশ্নের মধ্যে আসলে আমরা অ্যান্সার করব কি, আন্তঃসারণীয় ঝিল্লি। আচ্ছা, ওকে। মুমতাহিনা বর্ষাবু বলছে লেখাগুলো বোঝা যাচ্ছে না, কোন লেখাগুলো, কোন লেখাগুলো বোঝা যাচ্ছে না এগুলা? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে টপিকটা আছে হাতের অস্থির মধ্যে চলে যায়, যে মূলত আমাদের হাতের অস্থিগুলোর মধ্যে অর্থাৎ কার্পাল, মেটাকার্পাল, ফেলাঞ্জেস, এগুলোতে একটু চলে যায়, ঠিক আছে। আমাদের হাতের মধ্যে এক হাতের মধ্যে মূলত থাকবে হচ্ছে 27টা অস্থি। এক হাতের মধ্যে 27টা অস্থি থাকে। জিনিসটা কেমন, আমি একটু আগে এগুলো কিন্তু ব্যাখ্যা করলাম, তাই না? তো কিভাবে 27টা হচ্ছে লক্ষ্য করি একটু, এখানে 8টা, এখানে 5টা, বুঝতে পারছি, এখানে 8টা, এখানে 5টা, তাহলে কয়টা হলো, 13টা কিন্তু এখানে হয়ে গেছে। এবং আমরা বলছি 27টা, তাই না? তো এখানে কয়টা থাকবে, 14টা। তাহলে মোট হিসাব করলে আমরা কিন্তু কয়টাই পাবো, 27টা অস্থি পাবো। তো আমি এই অংশটুকু মুছে ফেলি, আমরা হাতের অস্থির মধ্যে চলে যাই। আমাদের যে হাত রয়েছে, হাতের অস্থির মধ্যে চলে যাই, অর্থাৎ এই অংশটুকুর মধ্যে চলে যায়, এই যে অংশটুকু এটার মধ্যে চলে যায়। এখানে জিনিস লক্ষ্য করি, এখানে একটা জিনিস লক্ষ্য করি, এইখানটাতে এখান থেকে 8টা সেকশন হবে। কয়টা সেকশন, 8টা সেকশন হবে, যেগুলোকে আমরা বলি হচ্ছে কার্পাল, যেগুলোকে আমরা কি বলি, কার্পাল বলি। আর এই যে অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকু কি বলবো, এটাকে বলবো হচ্ছে মেটাকার্পাল। এখানে 5টা সেকশন হয়, 5টা সেকশন হবে, ঠিক আছে। এই জায়গার মধ্যে আসলে আঁকা যাচ্ছে না। সো এইখানে হচ্ছে মেটাকার্পাল থাকে, আর এই যে অংশগুলো এগুলো হচ্ছে আমাদের কি ফ্যালাঞ্জেসের অংশ, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেসের অংশ। সো আমি একটু পরে হচ্ছে ক্লাসে শেষ করে দিব, এই তিনটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে, কারণ আমাদের আবার অনেকটা টাইম চলে গেছে। তো এইখানে জিনিস লক্ষ্য করি আমাদের, আচ্ছা ওয়েট, সবার এখানে কি ঠিকঠাক দেখা যাচ্ছে?
আমার এখানে এমন কেন আসলো? আচ্ছা ওয়েট, একটু দাঁড়াই, একটু ওয়েট করি। আচ্ছা, এখানে কার্পাল অংশের মধ্যে চলে যায়। কার্পাল, কার্পালের মধ্যে একটা কমন ছন্দ আছে যেটা দিয়ে আমরা কার্পাল অস্থিভ্রমণ রাখতে পারি। আমি আশা করব যে এখানকার ম্যাক্সিমাম হচ্ছে এই ছন্দটা শুনেছে। যে কি, এটা একটা আমি লিখি, লিখলে এটা সবাই হচ্ছে বুঝতে পারবে এটা আসলে কোন ছন্দটার কথা আমি বলছি। যে এই ছন্দটা কি সবার কাছে চেনা যাচ্ছে? ঠিক আছে, এই ছন্দটা কি সবার কাছে চেনা যাচ্ছে কিনা আমাকে একটু হচ্ছে কমেন্ট করে জানাবেন। এই ছন্দটা আপনারা আগে পড়েছেন কিনা। এইটা আপনাদের আগে পড়া আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই যে একটা ছন্দ, she looks too pretty, try to catch her। সো এই যে ছন্দটা আছে, এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের যে কার্পাল অংশটুকু রয়েছে, এই কার্পালের মধ্যে যে আটটা অস্থি, এই আটটা অস্থি কিন্তু আসলে সবগুলো চাইতে একটু বেশি ডিফিকাল্ট, বাট আমি ট্রাই করব যে এই যে একটা লাইন, এই লাইনটা দিয়ে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন যে সে হচ্ছে অনেক সুন্দর দেখতে। সো সব সময় কি ট্রাই টু ক্যাচ হার, চিনা চিনা লাগে। হ্যাঁ, এই ছন্দটা একদম ম্যাক্সিমামই কমন, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ঠিক আছে, যখনই কেউ এটা বোঝানোর ট্রাই করবে তখন এই ছন্দটা একদম কমন একটা ছন্দ। ঠিক আছে, সো এক কথায় যেটা বলা যায় যে একদম মেইন যেখান থেকে আসলে শিক্ষাটা আসছে পরিবহন হয়ে, ঠিক আছে, ওই শিক্ষাটা কখনো কখনো চেঞ্জ হয় না। কখনো কখনো দেখা যায় ওই জিনিসটা সবার ক্ষেত্রেই কমন থাকে বা সবাই ওই একই সিস্টেম ফলো করে শিখছে। ঠিক আছে, সো এটা হচ্ছে খুব মজার একটা ট্রিক্স। তো এটা দিয়ে আমি একটু বুঝাই। এখানে এসতে কি হবে? এসতে হবে হচ্ছে স্কেফয়েড, এসতে হবে হচ্ছে স্কেফয়েড, স্কেফয়েড। ঠিক আছে, দেখা যাক কারা কারা এই ছন্দটা আগে পড়েছে আর এগুলোর নাম এখন পর্যন্ত তাদের মনে আছে। তারপর হচ্ছে লুনেট, আরেকটা হচ্ছে কি লুনেট, লুনেট। আর টুতে কি, টুতে টিতে হচ্ছে কি, টিতে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল। আর এখানকার পিতে কি, পিতে, পিতে কি আমরা জানি, পিতে হচ্ছে মূলত পিসি ফর্ম, পিসি ফর্ম। আর আরেকটা খুব জিনিস মজার বিষয় হচ্ছে এখানে পিসি ফর্ম, ঠিক আছে, পিসি ফর্ম। আরেকটা হচ্ছে এই যে ট্রাতে, ট্রাতে কি, ট্রাতে হচ্ছে ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা একটু ভুল করি কখনো কখনো, বানানগুলো দিয়ে আমাদের আটকে দেয়। ঠিক আছে, বানানগুলো দিয়ে আটকে দেয়, লিখে হচ্ছে একটা ট্রাপিজিয়াম আর একটা লেখা হচ্ছে ট্রাপেজিয়াম, দুইটা জিনিস লেখে। সো আমরা জিনিসটা দেখে একটু কনফিউজড হয়ে যাই। সো বানানটা আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে কোন বানানটা হবে হবে ঠিক আছে, আমাদের বানানটার দিকে লক্ষ্য করতে হবে। ট্রাপেজিয়াম দিয়ে দিবে, এটা দিয়ে দিবে হচ্ছে ট্রাপেজিয়াম, এটা দিয়ে দিবে হচ্ছে ট্র্যাপেজিয়াম। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে আসলে কি ট্র্যাপেজিয়াম। অনেকেই বলে, অনেকেই বলে যখন পরীক্ষার হলে এই জিনিসগুলো তো একবার করে পড়ে যায়, পড়ে গেছে, কিন্তু বানান যখন একটু চেঞ্জ করে দেয় তখনই ভুলটা হয়ে যায়। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বানান সহ মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে একটা হচ্ছে ট্র্যাপেজিয়াম, একটা হচ্ছে ট্র্যাপেজয়েড, একটা হচ্ছে কি ট্র্যাপেজয়েড, ট্র্যাপেজয়েড। এই জিনিসটা কেউ ভুল করবে না, পারা জিনিস বানানোর জন্য ভুল করলে কিন্তু খুব আফসোস লাগে। তারপর হচ্ছে সিতে কি, সিতে হচ্ছে মূলত ক্যাপিটেট, ক্যাপিটেট, ক্যাপিটেট। এখানে আরেকটা ছন্দ আছে, আরেকটা ছন্দ আছে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এইচতে কি হবে, এইচতে, এইচতে হচ্ছে হ্যামেট, এইচতে কি হবে, হ্যামেট হবে। সো এই জিনিসটা আমরা একটু সবাই নোট ডাউন করি। তারপরে আমরা এগুলো কার নাম বললাম, এগুলো হচ্ছে আমরা বললাম হচ্ছে আমাদের কিসের নাম, কার্পালের অস্থিগুলোর নাম। সো কার্পালের একটা হাতের মধ্যে কার্পাল করা থাকবে, একটা হাতের মধ্যে কার্পাল থাকে হচ্ছে আটটা। হিসাব করে দেখেন আটটা হয় কিনা। তারপরে আমরা আমাদের পরবর্তী অংশের মধ্যে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী অংশের মধ্যে চলে যাই, সেটা হচ্ছে টার্সাল অস্থি। এখানে
আরেকটা অংশ আছে টার্সাল নামে। এইটার ক্ষেত্রে এগুলো কিন্তু পায়ের অংশ। তো আমি একবারে জিনিসটা বলে দেই, টার্সালের ক্ষেত্রে আমরা কি ছন্দটা মনে রাখবো। টার্সালের ক্ষেত্রে আমি ছন্দটা মনে রাখবো সেটা হচ্ছে, আমি এখানে একটু লিখে দিই, টার্সালের ক্ষেত্রে যে ছন্দটা মনে রাখবো সেটা হচ্ছে মূলত কুনি তিনটি টার্সাল টাকায় কিনেছে। কুনি তিনটি টার্সাল টাকায় কিনেছে। ঠিক আছে, সো এই ছন্দটা আমরা আপাতত হচ্ছে খাতার মধ্যে লিখে রাখি, জিনিস দুইটা কিন্তু একসাথে লিখবো। যেদিন আমরা এটা পড়বো ঠিক সেদিন আপনি এই নোটের মধ্যে আবার এই জায়গায় ফিরে এসে কুনি তিনটি টার্সাল, যে সরি কারসাল না টার্সাল, এটা টার্সাল, টার্সাল টাকায় হচ্ছে কিনেছে। সো এই জিনিসটা আমরা একটা ছন্দের মাধ্যমে এই টার্সাল যে অস্থিগুলো রয়েছে সেগুলো মনে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসটা সবার খাতার মধ্যে তোলা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। এবার আমি একটা প্রশ্ন করব এখান থেকে, সেটা হচ্ছে স্ফেনয়েড অস্থি, স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? একটা প্রশ্ন করছি সবার কাছে, স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশ থাকে? ঠিক আছে, একটা প্রশ্ন। আর এই প্রশ্ন দিয়ে হচ্ছে আমরা আজকে ক্লাসে শেষ করব। আগামী ক্লাসে আমরা এখান থেকে আবার আলোচনাটা শুরু করব। তার আগে আমি কিছু প্রশ্ন করছি, এগুলোর প্রশ্নের উত্তর দেন সবাই। যে স্ফেনয়েড অস্থি কঙ্কালের কোন অংশে থাকে? আমি অপশন দিয়ে দিচ্ছি কয়েকটা। অপশন এ মনে করেন করটিকা, অপশন বি মনে করেন মুখমণ্ডল, অপশন সি পেক্টোরাল গার্ডল এবং অপশন ডি হচ্ছে মেরুদণ্ড। আমার এখানে কিন্তু অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন একসাথে দেওয়া, তো দেখা যাক আজকে বিজয়ী কে হতে পারে। সো অপশন এ হচ্ছে করটিকা, অপশন বি হচ্ছে মুখমণ্ডল, অপশন সি হচ্ছে পেক্টোরাল গার্ডল, অপশন ডি হচ্ছে মেরুদণ্ড। অ্যান্সার কোনটা হবে আমাকে একটু সবাই কমেন্ট করে জানান। ইভানুর নাহার খুশি বলছে করটিকা অংশে, জানাতুল ফেরদৌস আপু বলছে পাঁচের উত্তর করটিকা বলছে। আচ্ছা, তানজিন আক্তার আপু বলছে করটিকা, নাজমুন নাহার পপি আপু বলছে করটিকা, এমডি রনি আহমেদ ভাই বলছে করটিকা। ওকে, সবাই হচ্ছে করটিকা অ্যান্সার করছে। সো আজকে আমরা হচ্ছে এই ক্লাসটা এই পর্যন্তই রাখি। আমরা প্রায় অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে ক্লাসটা করলাম। সো সবাই হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে সবাইকে এই ক্লাসটার উপর নোট করতে হবে। আর আমাদের গত ক্লাসের বিজয়ী কে ছিল সেটা তো আমি আগে অ্যানাউন্সমেন্ট করেছি, তারপর আমি আরেকবার বলে যাচ্ছি যে আমাদের গত ক্লাসের নোটের উপর বেস করে বিজয়ী হয়েছিলেন কে? বিজয় ছিল হচ্ছে নোটের উপর বেস করে জান্নাতুল ফেরদৌস আপু। আমি একটু নামটা দেখি, ক্লাসের মধ্যে হয়তো বা পাবো। জান্নাতুল, ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস আপু। বাহ, আমাদের বিজয়ী ক্লাসের মধ্যেও আছে মাশাআল্লাহ। সো উনি হচ্ছে আমাদের গত ক্লাসে নোট সাবমিট করেছিলেন এবং দুইবার সাবমিট করেছে। ঠিক আছে, এবং দুটো জিনিসই আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে দুইটা ক্লাসের নোট একসাথে করেছে, আমার বেশ ভালো লেগেছে। আর আমাদের গত ক্লাসের শুরুতে আমি একটা জিনিস বলেছিলাম যে যে হচ্ছে অনেক বেশি পরিমাণে মেনশন করতে পারবে। সো আব্দুল সালাম ভাইয়া ছিল টপ মেনশনকারী, উনি অনেক সুন্দর করে সব ফ্রেন্ডকে একদম, উনি একাই 196টা কমেন্ট করেছিল, আমি খেয়াল করেছি। সো উনি হচ্ছে আমার পক্ষ থেকে আমার নিজের বানানো এই পুরো অধ্যায়ের একটা পিডিএফ পেয়ে গেছে। তো আর আজকের ক্লাসে যারা সঠিক উত্তর দিতে পেরেছে আর যারা হচ্ছে পুরো ক্লাস জুড়ে হচ্ছে মনোযোগী ছিল তাদের জন্য থাকবে হচ্ছে আজকের ক্লাসে যে বোর্ড কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো কিভাবে দিব, সেগুলো হচ্ছে আমি আপনারা ক্লাসটাকে শেয়ার করলে, পাবলিকে শেয়ার করলে আপনাদের শেয়ারের কমেন্ট অপশনে গিয়ে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। সো সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ক্লাসে জয়েন করার জন্য। নোট সাবমিট করবেন অবশ্যই SW লিখে HEC এন্ড আমাকে মেনশন করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।